সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের সিলেবাসের লাস্ট ক্লাসে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং খুব সুন্দরভাবে আপনাদের প্রস্তুতি চলছে। আপনাদের একটা বিষয়ে আমি গুরুত্ব দিই, সেটা হচ্ছে যে আপনাদের ফিডব্যাকগুলো আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। যেহেতু এটা আপনাদের একটা স্পেশাল বিসিএস, আপনাদের কিন্তু স্পেশালি প্রিপারেশন নিতে হবে, কারণ কম্পারেটিভলি এখানে কিন্তু কম্পিটিশনটা অনেক বেশি হবে। এবং কম্পিটিশন কিভাবে হবে সেটা কিন্তু টোটালটাই হলো আপনাদের সাবজেক্টের উপরে। আপনি যতটুকু সাবজেক্টে যত ইনফরমেশন আপনার থাকবে তত আপনি পরীক্ষায় ভালো করবেন। তবে অবশ্যই আমার একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যে আপনারা শুধুমাত্র একটি বই কখনোই ফলো করবেন না, কারণ বিসিএসের কোশ্চেন কিন্তু অনেকটাই আনসার্টেন হয়ে থাকে এবং কোন বই থেকে কোন ইনফরমেশনটা দিবে সেটা কিন্তু আসলে আগে থেকেই বলার সুযোগ নেই। তো লাস্ট ক্লাসে আপনাদের স্বাগতম জানাচ্ছি আবারও। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের প্রস্তুতি খুব সুন্দরভাবে চলছে। আমার পরিচয়টা আবারও দিয়ে নিচ্ছি যে আমি দীপঙ্কর চন্দ্র রায়, প্রভাষক মনোবিজ্ঞান, 35তম বিসিএস থেকে আমি সাধারণ শিক্ষা ক্যারিয়ারে যোগদান করেছি। তো আপনাদের যে লাস্ট যে ক্লাসটা সেটা অবশ্যই অ্যাবনর্মাল সাইকোলজি বা অস্বাভাবিক মনোবিজ্ঞানের উপরে হবে। তো আপনাদের হয়তো আমি আগেও বলেছি যে অনেকেরই হয়তো এই বিষয়টা একটু কঠিন লাগতে পারে বা ইনফরমেশনগুলো হয়তো মনে রাখতে কষ্টকর হতে পারে, বাট এটা হচ্ছে আপনাদের সিলেবাসে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস কিন্তু এই যে অ্যাবনর্মাল সাইকোলজি, এবং এখান থেকে আপনাদের প্রচুর প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে। তো প্রত্যেকটা যে আমাদের যে টপিকসগুলো রয়েছে অ্যাবনর্মাল সাইকোলজি থেকে, সেগুলো আপনারা একটু গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন, কারণ বুঝলে আপনি কোন সিমটমসটা কোন টপিক্সে যাবে বা কোন ডিসঅর্ডারের সাথে যাবে, কোনটা ট্রিটমেন্ট কোন ডিসঅর্ডারের সাথে বেশি যাবে, সেই বিষয়গুলো কিন্তু আপনারা একটু গোলমাল পাকিয়ে ফেলবেন না, একটু ভালোভাবে সেটা মনে রাখার চেষ্টা করবেন। তো আজকে যে টপিক নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে সিজোফ্রেনিয়া। আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এবং আমি এটুকু অন্তত নিশ্চিত করে বলতে পারি যে এই টপিক থেকে আপনাদের কোশ্চেন থাকবেই। এবং এটার আমরা টাইপস এবং যে কজাল ফ্যাক্টরসগুলো আছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। আমার ক্লাসেই যে সব বিষয় আসবে তা কিন্তু না, আপনাদের কিন্তু অবশ্যই নিজেদের পড়তে হবে বা আরও অনেক ইনফরমেশন আপনাদের জানতে হবে। তো ট্রিটমেন্ট অফ বিহেভিয়ার ডিসঅর্ডারস, আমরা বিহেভিয়ার আচরণগত যে ডিসঅর্ডারগুলো আছে সেগুলোর জন্য আমরা কোন কোন ধরনের ট্রিটমেন্ট আসলে নিয়ে থাকি, তার মধ্যে 3টা বিষয় আমরা আলোচনা করব। সেটা হচ্ছে সাইকোঅ্যানালাইটিক থেরাপি বা মনোসমীক্ষণ, যেটা আমরা বলি সিগমন্ড ফ্রয়েডের সেই বিখ্যাত সাইকোঅ্যানালাইটিক থিওরি, ক্লায়েন্ট সেন্টার্ড থিওরি, যেটাকে আমরা বাংলায় বলে থাকি যে মক্কেল কেন্দ্রিক থেরাপি বা চিকিৎসা পদ্ধতি। ক্লায়েন্টের সাথে মক্কেল আসলে শব্দটা বাংলা অ্যাপ্রোপ্রিয়েট না, বাট সেটাকে এভাবেই বাংলা করা হয়েছে। আরেকটা হচ্ছে বিহেভিয়ার থেরাপি বা আচরণগত চিকিৎসা পদ্ধতি, যে কিভাবে একজন ব্যক্তির আচরণটাকে আমরা চেঞ্জ করতে পারি। যেহেতু আচরণ হচ্ছে শিক্ষালব্ধ একটি, আমরা লার্ন করি, সেই লার্নিংয়ের মাধ্যমেই আবার সেভাবে সেই আচরণটাকে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি, সেটাই হচ্ছে আমাদের বিহেভিয়ার থেরাপি। তো এই বিহেভিয়ার থেরাপি নিয়েও আমরা একটু আলোচনা করব। তো আমি প্রথমেই বলেছি যে আজকে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ, এবং আমি এটুকু নিশ্চিত করে বলতে পারি যে এখান থেকে আপনাদের একাধিক কোশ্চেন থাকবেই। তো সিজোফ্রেনিয়াটা কি আসলে? আমরা হয়তো অনেকে সিমটমস দেখেছি বা অনেকে জানি যে সিজোফ্রেনিয়া, যদিও একটু কঠিন শব্দ, কিন্তু এর সিমটমসগুলো আপনাদের মনে রাখা একটু সহজ। তো সিজোফ্রেনিয়া একটি ডিসঅর্ডার যেটা ব্যক্তির চিন্তন, ব্যক্তির থিঙ্কিংকে, ব্যক্তির ইমোশন এবং ও আচরণ লক্ষণীয়ভাবে ত্রুটিপূর্ণ
হয়ে পড়ে। মজার ব্যাপার হচ্ছে যে এই যে সিজোফ্রেনিয়া রোগে তার এইসব ব্যক্তিদের ফিজিক্যাল কোনো অসুবিধা থাকে না, বাট তাদের না ফিজিক্যাল না থাকলেও তাদের ফাংশনাল, আমরা যেটা বলি ক্রিয়াগত এত ত্রুটি থাকে যে ব্যক্তি স্বাভাবিক জীবনযাপন করা ব্যক্তির পক্ষে অসম্ভব হয়ে পড়ে। তো সিজোফ্রেনিয়া আসলে আমরা আগের ক্লাসেই হয়তো আলোচনা করেছি যে আমরা মানসিক যে মেন্টাল যে ডিসঅর্ডারগুলো আছে সেগুলোকে কিন্তু দুই ভাগে ভাগ করেছি। আমরা বলেছি একটা নিউরোসিস আর একটা বলেছি কি সাইকোসিস। তো এই নিউরোসিস এবং সাইকোসিসের মধ্যে সিজোফ্রেনিয়া কোনটার মধ্যে পড়েছে বলেন তো? অবশ্যই এটি একটি জটিল সমস্যা, এই জন্য এটাকে আমরা সাইকোসিসের মধ্যে ফেলেছি। সাইকোসিস আমরা নিউরোসিস কি যেগুলো স্নায়ু বিকার বা মৃদু মাত্রার যেগুলো সমস্যা, বাট সাইকোসিস হচ্ছে একটু সিভিয়ার পর্যায়ের বা যাদের কি শুধু সেটা নর্মাল অবস্থায় থাকে না, একেবারে অস্বাভাবিক অবস্থায় চলে যায় ব্যক্তি, এবং এটা শুধু থেরাপি দিয়ে এটা সমাধান করা সম্ভব নয়। এটা দীর্ঘমেয়াদী চিকিৎসা দরকার এবং মেডিকেশন অবশ্যই দরকার। তো প্রথম দিকে এটা কিন্তু ধারণা করা হতো যে শুধু অল্প বয়সে বা তরুণদের, নর্মালি বলা হতো 25 ইয়ার্সের মধ্যে এই অসুবিধার সৃষ্টি বা উপসর্গগুলো দেখা যায়, বাট পরবর্তীতে দেখা গেছে যে শুধু 25 বছরের না, সেটা আরও অন্য বয়সেও ডেভেলপ করতে পারে একজন ব্যক্তির মধ্যে। তো এটাকে আগে কি বলা হতো দেখেন, অল্প বয়সে এই গোলযোগের উৎপত্তি হয় বলে আগে রোগটিকে অপরিণত বয়সে চিত্ত বিনাশ বা ডিমেনশিয়া প্রিকক্স, ডিমেনশিয়া আপনারা জানেন স্মৃতিভ্রংশ, মানে মানুষের যদি স্মৃতি নষ্ট হয়ে যায় বিভিন্ন কারণে তখন তাকে ডিমেনশিয়া রোগী আমরা বলে থাকি। তো এই ডিমেনশিয়া বা চিত্ত বিনাশ নামে আখ্যায়িত করা হতো। বাট 1911 সালে এই যে সুইজারল্যান্ডের মনোচিকিৎসক ইউজেন ব্লুলার যেটাই বলেন না কেন, উনি এর নামকরণ করেন প্রথম সিজোফ্রেনিয়া, বা এই যে এর অর্থ হচ্ছে বিখণ্ডিত ব্যক্তিত্ব বা স্প্লিট পার্সোনালিটি। সিজোফ্রেনিয়া একটি ক্রিয়াগত মনোবিজ্ঞান বা যেটা একটু আগে বলছিলাম ফাংশনাল সাইকোসিস। আমি প্রথমে বলেছি যে এটা কিন্তু নিউরোসিস না, এটাকে সাইকোসিস বলে। এটা মৃদু মাত্রার না, এটা কিন্তু একটু জটিল মাত্রার। বলা হয় দেহের কাঠামোগত কোনো ত্রুটি না থাকা সত্ত্বেও ব্যক্তির কার্যকলাপ গুরুতরভাবে গোলযোগপূর্ণ হয়, শারীরিকভাবে তাদের তেমন কোনো সমস্যা থাকে না। তো সিজোফ্রেনিয়া আক্রান্ত ব্যক্তি কোনটি বাস্তব এবং কল্পনাত কোনটি প্রতিক্রিয়াশীল তা পার্থক্য করতে পারে না। তাদের মানসিক অসুবিধা এমন একটা পর্যায়ে যায় যে তারা সব কিছুই হয়তো বাস্তব মনে করে, সব কল্পনাতীত কোনো বিষয়কেও তারা অনেক সময় বাস্তব মনে করে। সিজোফ্রেনিয়া শব্দটি এসেছে এই যে গ্রিক শব্দ, এগুলোই কিন্তু আপনাদের এমসিকিউ কোশ্চিনের একটি টাইপ বা প্যাটার্ন। যে সিজোফ্রেনিয়া শব্দটি কোন শব্দ থেকে এসেছে, এই দেখেন সিজোইন এবং ফ্রেন এই দুটো থেকে এসে, সিজো বা স্কিজো আপনারা যে কোনো নামেই সেটাকে বলতে পারেন। এই সিজোইন এবং ফ্রেন এই দুইটা শব্দ, এই সিজোইন মানে কি, সিজোইন মানে কিন্তু স্প্লিট, স্প্লিট মানে কি, আর ফ্রেন মানে মাইন্ড বা আমরা বলি এটাকে মন, ঠিক আছে। স্প্লিট মানে কি খণ্ড খণ্ড, ঠিক আছে, বিক্ষিপ্ত। তো এই যে ভাঙ্গা বা এই যে খণ্ড খণ্ড মন বা বিক্ষিপ্ত মন, যার মন হচ্ছে স্থির না, ঠিক আছে। তো সিজোফ্রেনিয়া একটি গুরুতর মানসিক রোগ যা দীর্ঘস্থায়ী হয়। এই রোগে আক্রান্ত ব্যক্তির কথা অন্যদের কাছে বোধগম্য নাও হতে পারে, তারা আসলে কি কথা বলছে সেটা অন্য যে যিনি শুনতেছেন তার কাছে বোধগম্য নাও হতে পারে। তো schizophrenia is a disorder characterized by disturbances in thought. এটা একটা ডিসঅর্ডার, এটা কি থাকে ডিস্টারবেন্স, হ্যাঁ, অসুবিধাগুলো থাকে কোথায় কোথায়, তার থটে থাকতে পারে, তার ইমোশনে থাকতে পারে, তার এই যে বিহেভিয়ার ডিসঅর্ডার আর থিঙ্কিংয়ে থাকতে পারে। এগুলো in which ideas are not logically অযৌক্তিক, যৌক্তিক না, ফল্টি পারসেপশন, তার যে প্রত্যক্ষণ কোনো কিছুকে
প্রত্যক্ষণ কখন আমরা বলি? কোনো কিছুকে অর্থপূর্ণভাবে বা সঠিকভাবে ব্যাখ্যা করতে পারলেই আমরা তাকে প্রত্যক্ষণ বলি, কিন্তু তার প্রত্যক্ষণটা হচ্ছে ফল্টি, সঠিক না। হ্যাঁ, পারসেপশন অ্যান্ড অ্যাটেনশন, হ্যাঁ দুইটাই। অ্যাটেনশনের ক্ষেত্রেও তার পারসেপশন বা অ্যাটেনশনটা সঠিক না, ফল্টি হয়। এ ল্যাক অফ ইমোশনাল এক্সপ্রেশন, তার যে ইমোশনটা প্রকাশ করে সেটা যথাযথ না। হয়তো তার ফ্যামিলির একজন সদস্য মারা গেছে, সে হাসতেছে, তো এটা কি অ্যাপ্রোপ্রিয়েট ইমোশনাল এক্সপ্রেশন? না, কখনোই না। অর এট টাইমস ইনঅ্যাপ্রোপ্রিয়েট এক্সপ্রেশন, এই যে বললাম ইনঅ্যাপ্রোপ্রিয়েট এক্সপ্রেশন, হয়তো ওই যে কোন জায়গায় কোন এক্সপ্রেশন প্রকাশ করতে হয় বা ইমোশন প্রকাশ করতে হয় সেটা সে যথাযথভাবে করতে পারে না। তো এগুলো হচ্ছে সিজোফ্রেনিয়া অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্স, আমরা আবার ডিটেলস আলোচনা করব। এই যে সাম ক্যারেক্টারিস্টিক্স অফ সিজোফ্রেনিয়া। হ্যাঁ, এই যে সিজোফ্রেনিয়ার লক্ষণগুলো কি কি বা বৈশিষ্ট্যগুলো কি আমরা দেখি। থট ইকো, একই চিন্তা বারবার আসা। এই যে একই চিন্তা বারবার আসা, এটা কিন্তু আরেকটা ডিসঅর্ডারের সাথে রিলেটেড। বলেন তো কি সেটা? হচ্ছে অবসেশন। আমরা পড়েছি না যে একই চিন্তা, এই অবসেশন থাকবে। থট ইনসারশন আর উইথড্রল, চিন্তাকে সন্নিবেশ করা বা প্রত্যাহার করা। থট ব্রডকাস্টিং, সে চিন্তাকে প্রতিনিয়ত প্রকাশ করে, সেই চিন্তাটা বারবার সেটা সে প্রকাশ করে। ডিলিউশনাল পারসেপশন অ্যান্ড ডিলিউশনস অফ কন্ট্রোল। ডিলিউশন আমরা পড়েছি, ইলিউশন, ডিলিউশন আর হ্যালুসিনেশন। এই যে বিভ্রান্তমূলক তার প্রত্যক্ষণ, ঠিক আছে। সে মনে করতে পারে যে আমি রাজা, বা আমি এমন এক নেতা, আমার উপরে আর কেউ নাই, বা অনেক সময় তারা কি গডের সাথেও নিজেকে তুলনা করে, যেটা হচ্ছে তার ভ্রান্ত একটা বিশ্বাস, ডিলিউশন। ইনফ্লুয়েন্স অফ প্যাসিভিটি, প্রভাবিত হওয়া বা নিষ্ক্রিয় হওয়া। সে কোনো কিছুর দ্বারা প্রচণ্ডভাবে প্রভাবিত হয় বা সে নিষ্ক্রিয় হয়ে যায়, সে কোনো ধরনের কোনো রেসপন্সই করে না। হ্যালুসিনেশন থাকবে এদের মধ্যে অবশ্যই। এই যে সিজোফ্রেনিয়া পেশেন্টের সাথে হ্যালুসিনেশন শব্দটা কিন্তু একেবারেই ক্লোজলি জড়িত, ঠিক আছে, অঙ্গাঙ্গিভাবেই জড়িত। কারণ এদের অলিক প্রত্যক্ষণ আমরা পড়েছি না যে যেখানে কোনো বাস্তব উদ্দীপক নাই কিন্তু একজন ব্যক্তি সেটা প্রত্যক্ষণ করতেছে, সেটাকে হ্যালুসিনেশন বলে। থার্ড, ডিসঅর্ডারস অ্যান্ড নেগেটিভ সিমটমস, তার মধ্যে চিন্তার অসুবিধা হয় বা যথাযথভাবে একটা বিষয়কে তারা চিন্তা করতে পারে না। তো এই সিজোফ্রেনিয়ার একটু ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে, আমরা জাস্ট একটু চোখ বুলিয়ে যাই। সেটা হচ্ছে যে প্রথম যিনি এটা নিয়ে কাজ করেন এমিল ক্রেপেলিন বা ক্রেপলিন, যেটাই বলেন না কেন, 1893 সালে উনি সিজোফ্রেনিয়াকে একটি মানসিক রোগ হিসেবে ব্যবহার করেন, এবং এটা যে ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশ না, এর কিছু পার্থক্য উনি নির্দেশ করেন প্রথম। তো উনি বলেছেন যে এই অসুস্থতা সম্ভবত তুলনামূলক পূর্বেই বিকশিত হয়, মানে হয়তো আমরা যেটা বলেছি যে 25 বছর বা ইয়াং এজে, তা না, হয়তো তার আগেই সেটা প্রিডিসপোজিং ফ্যাক্টর থাকতে পারে, এবং এটি আবর্তনশীল ও দীর্ঘস্থায়ী। এটি হচ্ছে দীর্ঘস্থায়ী। এরপরে যিনি কাজ করেছেন ওনার নাম ইউজেন ব্লুডার। আমরা বলেছি যে ইনি কিন্তু সুইজারল্যান্ডের একজন মনোচিকিৎসক। তিনি 1911 সালে এই যে ক্রেপলিনের ডিমেনশিয়া প্রিকক্স বা স্মৃতিভ্রংশ, এটার নাম করেন সিজোফ্রেনিয়া। সিজোফ্রেনিয়া নামটার সাথে ইউজেন ব্লুরার কিন্তু খুবই ক্লোজলি জড়িত। তিনি স্বীকৃতি দিলেন এই অসুস্থতার জ্ঞানীয় বৈকল্য, যার নাম দিয়েছেন বিখণ্ডিত মন, যে স্প্লিট মাইন্ড। সিজোফ্রেনিয়া, সিজোইনার শব্দ হচ্ছে স্প্লিট, অর্থাৎ ব্যক্তির ব্যক্তিত্ব, তার পার্সোনালিটি, পারসেপশন, মেমোরি এবং চিন্তনের বিভক্তি, এই যে সবগুলোতে তার স্প্লিট, কোনোটাই স্থির না বা একক হিসাবে কাজ করে না, সবগুলোই হচ্ছে বিক্ষিপ্ত, খণ্ড খণ্ড হিসাবে কাজ করে। কার্ট স্নাইডার এরপরে উনি মানসিক উপসর্গ ভূমিকার উপর জোর দিয়েছেন, এবং ওই যে হ্যালুসিনেশন, ডিলিউশন, এগুলোকে উনি যোগ করেছেন সিজোফ্রেনিয়ার সাথে, যে এই সিমটমসগুলা অবশ্যই সিজোফ্রেনিক পেশেন্টের মধ্যে থাকে। তো আমরা এর আগে ক্যারেক্টারিস্টিক্স দেখেছিলাম, এখন আমরা সিজোফ্রেনিয়ার কিছু সিমটমস দেখব, যে আমরা কিভাবে বুঝবো যে একজন ব্যক্তি সিজোফ্রেনিক বা তার মধ্যে এই সিমটমসগুলো আছে, ঠিক আছে। তার মধ্যে কি কি লক্ষণ থাকবে আমরা একটু দেখি।
সোশ্যাল উইথড্রয়াল, তার কোনো সোশ্যাল কমিউনিকেশন বা সোশ্যাল কোনো অ্যাক্টিভিটিস থাকে না, সে সেগুলো থেকে নিজেকে কি করে সরিয়ে রাখে। তার হচ্ছে সাসপিসিয়াসনেস, তার মধ্যে কিন্তু প্রচণ্ড রকমের সন্দেহ প্রবণতা কাজ করে, ঠিক আছে। ডেটোরিয়েশন অফ পার্সোনাল হাইজিন, দেখা গেল সে তার পার্সোনাল হাইজিন নিয়ে একেবারে উদাসীন হয়, বা যতটুকু তার নিজের যত্ন নেওয়ার কথা অ্যাজ এ পার্সন সেটুকু সে নেয় না। দেখা গেল টানা কয়েকদিন সে গোসল করে নাই, বা নিজের প্রতি যে একটা খেয়াল নেওয়া সেটা থাকে না। ফ্ল্যাট অর এক্সপ্রেশনলেস গেজ, ফ্ল্যাট মানে কি, কোনো আবেগ অনুভূতিহীন, তার মধ্যে একটা মানে এক্সপ্রেশনলেস প্রতিক্রিয়াহীন একটা তাকানো বা ফেসিয়াল এক্সপ্রেশন থাকে। ইনএবিলিটি টু ক্রাই অর এক্সপ্রেস জয়, এইসব ব্যক্তিরা তাদের ইমোশনাল ইমব্যালেন্স, মানে যথাযথভাবে যে ইমোশন এক্সপ্রেস করা, কোন সময় কাঁদতে হবে বা কোন সময় আনন্দ প্রকাশ করা, এটা তার মধ্যে থাকে না। এক রুমে সবাই আড্ডা দিচ্ছে, অনেক মজা করতেছে, হাসাহাসি করতেছে, দেখা গেল সেই ব্যক্তি কি আরেক পাশে চুপ করে বসে আছে, বা গভীর একটা চিন্তার মধ্যে সে বসে আছে। ইনঅ্যাপ্রোপ্রিয়েট লাভ ফর অর ক্রাইং, সে হয়তো একটা দুঃখজনক একটা ঘটনায় সে হাসতেছে, বা সে একটা, দেখা গেল সবাই যেখানে মজা করতেছে সেখানে সে কান্না করতেছে। ডিপ্রেশন, এদের মধ্যে অবশ্যই ডিপ্রেশন থাকে, বিঘ্নতা থাকে। ওভার স্লিপিং অর ইনসমনিয়া, আমরা বলি এইসব ব্যক্তিরা হয় খুব ঘুমায়, অথবা তা সে হয়তো টানা কয়েকদিন ধরে ঘুমাচ্ছে না, এই সিমটমসগুলো থাকে। অড অর ইরেশনাল স্টেটমেন্ট, অনেক সময় তারা দেখা গেল কি অস্বাভাবিক বা অযৌক্তিক হচ্ছে বক্তব্য দিচ্ছে বা কথা বলতেছে, ঠিক আছে। ফরগেটফুল, আনএবল টু এরা হচ্ছে সব কিছু ভুলে যায় বা অ্যাটেনশন দিতে পারে না কোনো কিছুতেই, ঠিক আছে। এক্সট্রিম রিয়াকশন টু ক্রিটিসিজম, এরা হচ্ছে মাঝে মাঝে কোনো ধরনের সমালোচনা বা তাদের কোনো পছন্দের কোনো বিষয় বা ব্যক্তির প্রতি তারা ক্রিটিসিজম, বা নিজের প্রতিও তারা ক্রিটিসিজম কোনোভাবেই সহ্য করে না, এটার জন্য হয়তো সে এক্সট্রিম রিয়াকশন প্রদর্শন করে। স্ট্রেঞ্জ ইউজ অফ ওয়ার্ডস অর ওয়ে অফ স্পিকিং, তারা পিকুলিয়ার টাইপের কিছু বা অদ্ভুত টাইপের কিছু শব্দ করে বা শব্দ উচ্চারণ করে, এবং তাদের যে স্পিকিং প্যাটার্নটা সেটা কিন্তু নর্মাল না, একটু অস্বাভাবিক। হয়তো তারা কাউকে ফলো করেও সেটা করতে পারে, বা তার মাথায় তখন যেটা আসে সেটা নিয়ে তারা সেটা প্রকাশ করে। তো পজিটিভ সিমটমস অফ সিজোফ্রেনিয়া, আমরা যেটাকে পজিটিভ সিমটমস, মানে এই সিমটমসগুলো তার মধ্যে যোগ হয়, ঠিক আছে। হয়তো আগে ছিল না, পরবর্তীতে সেগুলো যোগ হয়। যেমন বাস্তবের প্রতি নিষ্প্রিয়তা, উদাসীন্য, ঠিক আছে। তারা যে বাস্তবে একটা ঘটনা ঘটতেছে, দেখা গেল তাদের চোখের সামনে একটা অ্যাক্সিডেন্ট হলো বা কোথাও আগুন লেগেছে, সেগুলোর প্রতি তার কোনো কি থাকে না, আগ্রহ থাকে না, বা ওই সময় কোন রিয়াকশনটা, কোন রেসপন্সটা করতে হয় সেটা সে প্রকাশ করতে পারে না বা প্রকাশ করে না। ডিসঅর্গানাইজ থট অ্যান্ড নন সেন্সিক্যাল স্পিচ, চিন্তন ও বচনের বিকৃতি, তাদের মধ্যে কিন্তু এই বৈশিষ্ট্যগুলো থাকে। তাদের যে থটটা সেটা হলো এলোমেলো, ডিসঅর্গানাইজড, কোনো সিকোয়েন্স নাই বা কোনো যৌক্তিকতা নাই, বা এই যে নন সেন্সিক্যাল স্পিচ, যেটা বললাম যে তারা বচনের বিকৃতি ঘটায়। ডেলিউশনস অ্যান্ড হ্যালুসিনেশনস, এই বিষয়টা অনেকবারই এসেছে, কারণ সিজোফ্রেনিয়ার সাথে এই শব্দ দুটো খুবই ক্লোজলি রিলেটেড। তাদের মধ্যে বিভ্রান্তি থাকবে এবং অলিক প্রত্যক্ষণ থাকবে। এটা হচ্ছে যে ডিলিউশন, কয়েক ধরনের ডিলিউশন হতে পারে। ডিলিউশনস অফ পারসিকিউশনস, ডিলিউশনস অফ রেফারেন্স, বা ডিলিউশনস অফ গ্র্যান্ডিয়র, যেটা বললাম যে একটু আগে, সে হয়তো নিজেকে রাজা মনে করতে পারে বা নিজেকে এমন একটা অবস্থায় দেখতে চায় যে সে অনেক বড়, ইভেন তারা অনেক সময় গডের সাথেও নিজেকে তুলনা করে। ডিলিউশনস অফ কন্ট্রোল, এটা হচ্ছে সে মনে করে হয়তো যে সে নিজের দ্বারাই নিজে পরিচালিত হচ্ছে না, তাকে অন্য কেউ পরিচালনা করছে, সেটাকে বলা হয় ডিলিউশনস অফ কন্ট্রোল। তো এর বাইরে হচ্ছে আমাদের হ্যালুসিনেশন হতে পারে, যেমন তার মধ্যে ভিজুয়াল হ্যালুসিনেশন হতে পারে, সে অবাস্তব কোনো কিছু দেখতে পারে। অডিটরি, হয়তো
কোনো শব্দের মানে সোর্স নাই, বাট উনি শব্দ শুনতেছেন। হোল ফ্যাক্টরি হতে পারে। এই যে গন্ধ, কোনটা ভালো ব্যাড স্মেল, কোনটা গুড স্মেল, এটার কোনো ডিফারেন্স সে করতে পারে না। টেকটাইল টাচ হতে পারে, দেখা গেল তার শরীরে সে ফিল করতে পারে যে কোনো কিছু তার শরীরে আছে বা শরীরে টাচ করতেছে, আসলে কিছু নেই, এরকম হতে পারে। টেম্পোরারি কিছু হ্যালুসিনেশন আছে যেগুলো ব্যক্তি কোনো নির্দিষ্ট উদ্দীপক বা নির্দিষ্ট সময় সেটা ফিল করতে পারে। এগুলো হচ্ছে হ্যালুসিনেশনের টাইপস। এরপরে বিজারি বিহেভিয়ার্স, এটা আচরণ ও অভ্যাসের বিকৃতি। এদের মধ্যে কিন্তু মানে মানসিক অবস্থা এতটাই অস্বাভাবিক হয়ে যায় যেটার জন্য তাদের আচরণ ও অভ্যাসের বিকৃতি হয়। ঠিক আছে, অনেক সময় দেখা গেল যে এদের নিজের যে বাথরুম সেটার প্রতিও কোনো কন্ট্রোল থাকে না। ইভেন অনেক ধরনের অদ্ভুত আচরণ তারা করে, সেটাই হচ্ছে বিজারি বিহেভিয়ার্স। তো আমরা পজিটিভ সিমটমসগুলো দেখলাম, এবারে দেখবো আমরা নেগেটিভ সিমটমস। নেগেটিভ সিমটমস হচ্ছে যেগুলো হয়তো তার মধ্যে এক সময় ছিল, বা যেই রিকোয়ারমেন্টগুলো একজন পার্সন হিসেবে সমাজে আমাদের চলতে গেলে খুবই দরকার বা অ্যাডাপ্টেশনের দরকার, সেইগুলো হচ্ছে তার কাছ থেকে চলে যায় বা সেগুলো কি হয়ে যায়, অ্যাবনর্মাল হয়ে যায়। তো এগুলো কি কি হতে পারে নেগেটিভ সিমটমসগুলো? এই যে আবেগ প্রকাশে অক্ষম হয়, অস্বাভাবিক কণ্ঠস্বরে কথা বলা এবং যোগাযোগের অভাব, এই বিষয়গুলো হচ্ছে নেগেটিভ সিমটমস। এগুলো অস্বাভাবিক হয়ে যায়, অ্যাবনর্মাল হয়ে যায়। প্রেরণা ব্যক্ত করতে অক্ষম ও নিজের যত্ন নিতে অক্ষম। সে কিন্তু ওই যে সেলফ কেয়ারটা একেবারেই করতে পারে না। কথোপকথন কনভারসেশন সে চালাতে পারে না, সেটা হতে পারে অ্যাডাল্ট বা কোনো শিশুর সাথেও সে কনভারসেশন চালিয়ে যাওয়া বা একটা নির্দিষ্ট বিষয় নিয়ে যে একটার পরে একটা কথা বলতে হয় সেটা সে চালাতে পারে না। মানসিক সমস্যার কারণে কথা বলতে অনেক অক্ষম, অনেক সময় এত তারা মানে তাদের সিভিয়ারিটি লেভেল এত হাই হয়ে যায় তারা কথাও বলতে পারে না। কাজে স্বল্প অংশগ্রহণ দেখানো বা সামাজিকীকরণে স্বল্প আগ্রহ, তারা যে কোনো কাজে কোনো ইন্টারেস্ট পায় না বা সোশ্যাল কোনো ফাংশনে দেখা গেল তাদের কোনো পার্টিসিপেশন নাই। অদ্ভুত বিশ্বাস বা অযৌক্তিক চিন্তা, তাদের মধ্যে ডিসঅর্গানাইজ কিছু বিলিভ আছে বা তারা অযৌক্তিক চিন্তা করে। অবাস্তব কথা বলা বা কথা বলতে থাকা, তারা অনেক সময় অবাস্তব কথা বলে বা হয়তো কাউকে ফলো করে তারা এটা করে থাকে। তো আপনাদের জন্য কয়েকটা মডেল কোশ্চেন রয়েছে, কোশ্চেনগুলো আমরা একটু দেখি। সিজোফ্রেনিয়া শব্দের সিজোইন শব্দের অর্থ কি? আমরা আগেই দেখেছি সিজোইন মানে কি, স্প্লিট বা সেটাকে আমরা বিক্ষিপ্ত বলি বা খণ্ড খণ্ড বলি। সিজোফ্রেনিয়ার নামকরণ কে করেন? সিজোফ্রেনিয়ার সাথে এখানে দেখবেন যে একজন ব্যক্তির নাম খুবই ক্লোজলি জড়িত, ওনার নাম হচ্ছে ইউজেন ব্লুলার। এই যে সুইজারল্যান্ডের মনোচিকিৎসক, উনি কিন্তু 1911 সালে প্রথম সিজোফ্রেনিয়া শব্দটির নামকরণ করেন। সিজোফ্রেনিয়া নামটির সাথে কোন রোগটি জড়িত ছিল? আমরা প্রথমেই দেখেছি যে সিজোফ্রেনিয়াকে আগে বলা হতো ডিমেনশিয়া প্রিকক্স, এই যে স্মৃতিভ্রংশ, ঠিক আছে, মেমোরি লস। এই স্মৃতিভ্রংশ হচ্ছে সিজোফ্রেনিয়া নামটির সাথে ক্লোজলি জড়িত ছিল। নিম্নের কোনটি সিজোফ্রেনিয়ার পজিটিভ বৈশিষ্ট্য নয়? পজিটিভ আমরা বলেছি যে সিজোফ্রেনিয়া পেশেন্টদের ওই বৈশিষ্ট্যগুলো যোগ হয় বা অ্যাক্টিভ থাকে। তো যেমন চিন্তনের বিকৃতি, বিভ্রান্তি বা ডিলিউশন, হ্যালুসিনেশন, এগুলো কিন্তু তার পজিটিভ সিমটমস। তাহলে এখানে হচ্ছে আবেগ প্রকাশে অক্ষমতা, এটা হচ্ছে নেগেটিভ সিমটমস, এটা হচ্ছে পজিটিভ সিমটমস নয়। ওকে, দেন আমরা কিছু টাইপস দেখবো যে সিজোফ্রেনিয়ার বিভিন্ন ধরনের টাইপস আছে। এই টাইপসগুলো DSM-40 থেকে আমি নিয়েছি। সেগুলো প্রথমটা হচ্ছে ডিসঅর্গানাইজ টাইপ অর হ্যাবিফ্রেনিক। এটা হচ্ছে অক্ষম এবং অসংযত আবেগ এবং অসংলগ্ন চিন্তাধারা এই ধরনের
সিজোফ্রেনিয়া আইডেন্টিফাই করতে পারি আমরা কি অক্ষম এবং অসংযত আবেগ এবং অসংলগ্ন চিন্তা। তাদের আচরণ প্রায় অদ্ভুত ধরনের, তাদের আচরণগুলো একটু পিকুলিয়ার, যেমন মুখ ভ্যাংচানো, অসঙ্গত হাসি বা মজা করা, একাধারে দেখা গেল গভীর চিন্তায় মগ্ন থাকা, মনে হচ্ছে যে উনি হয়তো কোনো একটা বিষয় নিয়ে অনেক গভীরভাবে চিন্তা করতেছেন। হঠাৎ আবেগপ্রবণ প্রতিক্রিয়া দেখানো, আমরা দেখেছি যে এদের যদি ক্রিটিসিজম করেন বা অন্য কিছু করেন দেন তারা এই ধরনের হঠাৎ করে উত্তেজিত অবস্থা বা হাসি বা কান্না এইগুলো প্রতিক্রিয়া দেখায়। এরা অকারণে চরম ক্ষোভ বা ঘৃণা প্রকাশ করে, অকারণে নিজে নিজেই দেখা গেল সে এই ধরনের আচরণগুলো করে। অনেক সময় অশ্লীল আচরণ করতে দেখা যায়। অশ্লীল আচরণ বলতে হয়তো তার মানসিক অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে ওই সময় সে নিজের গায়ে কোনো কাপড় চোপড় রাখে না এবং নিজের মলমূত্রের কোনো নিয়ন্ত্রণ থাকে না। আপনারা যারা সিজোফ্রেনিয়া পেশেন্ট দেখেছেন, এটা খুবই কমন যে তাদের বাথরুমের কন্ট্রোল থাকে না, বা অনেক সময় দেখা গেল তার কাপড় চোপড় বা বিভিন্ন জায়গায় এবং শরীরে মাখিয়ে ফেলে। তো এই ধরনের সিজোফ্রেনিককে আবার ডিসঅর্গানাইজ সিজোফ্রেনিয়া বলা হয়। প্রশ্ন আসতে পারে যে হ্যাভিফ্রেনিক সিজোফ্রেনিয়া একটি নাম কি, সেটা হচ্ছে ডিসঅর্গানাইজ সিজোফ্রেনিয়া। ওকে, দেন আমরা পরের টাইপে চলে যাব। পরেরটা হচ্ছে প্যারানয়েড বলা হয়। প্যারানয়েডের সাথে আপনারা জানেন যে প্যারানয়েডটা এটা হচ্ছে সন্দেহপ্রবণ। ওই যে সিজোফ্রেনিয়ার একটা টাইপ আমরা দেখেছিলাম যে ক্যারেক্টারিস্টিক্স, যে সাসপিসিয়াসনেস, তাদের মধ্যে প্রচণ্ড রকমের কি থাকে, সন্দেহ প্রবণতা থাকে। এবং সবচেয়ে মজার হলো যে সিজোফ্রেনিয়ার যারা পেশেন্ট তাদের এই টাইপটা হলো সব থেকে বেশি, এই যে প্যারানয়েড টাইপটা। এরা আত্মবিশ্বাসে মগ্ন থাকে, তাদের এত সেলফ কনফিডেন্স বা সেলফ বিলিভ থাকে তাদের, যেটি সত্য নয় সেটাও তারা বিশ্বাস করে। মানে তাদের বিলিভ বা বিশ্বাসটা এক জায়গায় ফিক্স থাকে যে তারা সেখান থেকে আর বের হতে পারে না। এই যে সোশ্যাল উইথড্রয়াল, তারপর তাদের মধ্যে অ্যাংজাইটি থাকে, তারা স্বাভাবিক কাজকর্ম করতে অক্ষম হয়, অদ্ভুত আচরণ ইত্যাদি হলো প্যারানয়েড টাইপ সিজোফ্রেনিয়ার কিছু বৈশিষ্ট্য। তো এই টাইপের যে সিজোফ্রেনিক যারা, তাদের মধ্যে দুইটা বৈশিষ্ট্য অবশ্যই থাকে, সেটা হচ্ছে যে তাদের ডিলিউশনস থাকে এবং তাদের হ্যালুসিনেশন থাকে। এই দুইটা বৈশিষ্ট্য তাদের মধ্যে থাকবেই। এরপরে আমরা দেখব 3 নাম্বার হচ্ছে ক্যাটাটনিক টাইপ। ক্যাটাটনিক হচ্ছে কিছু বৈশিষ্ট্য রয়েছে, দেখবেন শারীরিকভাবে তারা সেই বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায়, যেমন এক্সেসিভ মুভমেন্ট আর মোবিলিটি। তারা হয়তো 1 সেকেন্ডের জন্য চুপ থাকবে না, তারা সারাক্ষণ মুভ করতেই থাকবে, বা দেখা গেল একটা জায়গায় চক্রাকারে ঘুরতেই থাকে। এগুলো হচ্ছে এক্সেসিভ মুভমেন্ট আর মোবিলিটি। রিমেইনিং স্টিল অর ইমোবাইল, আবার উল্টাটাও হতে পারে, একই জায়গায় বসে সে দেখা গেল 4 ঘন্টা কাটিয়ে দিচ্ছে বা ঘন্টার পর ঘন্টা, কোনো ধরনের তার মুভমেন্ট নাই। এক্সট্রিম রেসিস্ট্যান্স থাকতে পারে তাদের মধ্যে। ইমিটেটিং মুভমেন্ট আর স্পিচ থাকতে পারে। ইমিটেটিংটা হচ্ছে সে দেখা গেল সে হয়তো কোথাও কাউকে দেখেছে, সেটা টিভিতে হতে পারে, বাস্তবে পরে দেখা গেল সেই কাজটাই বা সেই আচরণটাই, সেই কথাগুলোই সে বারবার বলতেছে, সেটা হচ্ছে ইমিটেটিং মুভমেন্ট। আর আনইউজুয়াল অর স্ট্রেঞ্জ মুভমেন্ট, যেটা হচ্ছে স্বাভাবিক না, কিছু অদ্ভুত ধরনের মুভমেন্ট সে করে থাকে। এছাড়া আরও কিছু ক্যাটাটনিক টাইপের বৈশিষ্ট্য রয়েছে, যেমন মূর্ছা রোগ। আপনারা জানেন যে সিজোফ্রেনিয়ার অনেক পেশেন্টই কিন্তু দেখবেন যে হঠাৎ করে তার জ্ঞান হারিয়ে ফেলে, বা দাঁড়ানো থেকে পড়ে যায়। তারপর দীর্ঘস্থায়ী নীরবতা, যেটা বলেছিলাম যে তারা দেখা গেল ঘন্টার পর ঘন্টা কোনো ধরনের কথা বলছে না, বা এক জায়গায় বসে থাকে, এবং অঙ্গবিন্যাস বা যান্ত্রিক ধরনের গতিবিধি, এমন ধরনের কিছু অদ্ভুত টাইপের তারা অঙ্গবিন্যাস করে থাকে। তারপরে ভিন্ন আচরণ বা এই যে মুখ ভেঙ্গানো, এইগুলো বৈশিষ্ট্য হচ্ছে ক্যাটাটনিক টাইপ যারা সিজোফ্রেনিক তাদের মধ্যে আমরা দেখি। আনডিফারেন্সিয়েটেড টাইপ, ওখানে কিন্তু DSM-5 4 কিন্তু 5 ধরনের সিজোফ্রেনিয়া টাইপস বলা হয়েছে। 4 নাম্বারটা আনডিফারেন্সিয়েটেড। আনডিফারেন্সিয়েটেড কোনগুলো,
যেগুলো হচ্ছে এই যে উপরের কোনো সবগুলোই বৈশিষ্ট্য তার মধ্যে রয়েছে, যে হয়তো তার মধ্যে প্যারানয়েড রয়েছে, ক্যাটাটনিকও রয়েছে বা হেভিফ্রেনিক, সবগুলো বৈশিষ্ট্য রয়েছে, কিন্তু সে আসলে কোন ক্যাটাগরির সেটা আইডেন্টিফাই করা যায় না বা কোনো একটা ক্লাসিফিকেশনে তাকে ফেলানো যাচ্ছে না, তখন তাকে আমরা বলবো আনডিফারেন্সিয়েটেড টাইপ। আর হচ্ছে রেসিডুয়াল টাইপ, আরেকটা সর্বশেষ যেটা একটা রেসিডুয়াল টাইপ বলা হয়। দেখা গেল অনেক সিজোফ্রেনিক পেশেন্ট যারা হচ্ছে দীর্ঘস্থায়ী চিকিৎসা নেওয়ার পরেও বা চিকিৎসা নেওয়ার পরে অনেকটা ভালো হয়ে যায় বা বাসায় চলে আসে, দেখা গেল হসপিটালাইজ ছিল আগে, সে বাসায় চলে আসলো, তার যে আগের সিজোফ্রেনিক কোনো বৈশিষ্ট্য তার মধ্যে থেকে যেতে পারে, একেবারে 100% সেটা হয়তো রিমুভ না হতে পারে, সেই যে বৈশিষ্ট্যটা থাকলো সেটাকেই বলা হয় রেসিডুয়াল টাইপ। যেমন অনেক সিজোফ্রেনিক পেশেন্ট আছে, দেখা গেল তারা অনেকটাই ভালো বা হয়তো তারা সামাজিকভাবে একটু চলাফেরা করতেছে বা মিশতে পারতেছে, বাট তার মধ্যে এই যে হ্যালুসিনেশনটা থেকে গেছে, তখন তাকে এই টাইপটাকে আমরা বলি রেসিডুয়াল টাইপ। ওকে, তো সিজোফ্রেনিক টাইপগুলো আমরা দেখলাম। কয়টা টাইপ? DSM-4 টিয়ার অনুযায়ী 5 টাইপ। এই 5টা টাইপ আপনার মাথায় রাখবেন। তো এই যে সিজোফ্রেনিয়ার কারণগুলো কি আসলে, ডিসঅর্ডার শব্দটার সাথে আমি হয়তো মনে হয় আপনাদের কিছু ইনফরমেশন দিয়েছিলাম আগে, যে ডিসঅর্ডারের স্পেসিফিক কোনো কারণ নাই, যেটা ডিজিজে আছে যে এই কারণে তার এই রোগটা হয়েছে, বাট ডিসঅর্ডারে কিন্তু একসাথে অনেকগুলো কারণ বা ফ্যাক্টর জড়িত থাকে। তো সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে আমরা কিছু দেখব যে আসলে এর কারণগুলো কি কি। এই কারণগুলোকে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটাকে বলা হয় ইন্টারনাল ফ্যাক্টরস, একটা হলো এক্সটার্নাল ফ্যাক্টরস। তো ইন্টারনাল হচ্ছে তার বডিলি অনেক ফ্যাক্টরস রয়েছে যেগুলো তাকে সিজোফ্রেনিক হতে সাহায্য করে বা বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায়। তো প্রথমটাই আমরা দেখেছি জেনেটিক্যাল ফ্যাক্টর, হয়তো জেনেটিক্যাল ফ্যাক্টরে ওই ব্যক্তির মধ্যে সিজোফ্রেনিয়া হতে পারে। এটা নিয়ে খুব বেশি গবেষণা এখনো হয় নাই বা পাওয়া যায় নাই, তবে দেখা গেছে যারা টুইনদের ক্ষেত্রে বা যাদের টুইনদের ক্ষেত্রে একজনের সিজোফ্রেনিয়া হলে কিন্তু আরেকজনের সিজোফ্রেনিক হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ফ্যামিলি হিস্ট্রি অফ সিজোফ্রেনিয়া, বংশে যদি কারো সিজোফ্রেনিয়া থেকে থাকে তাহলে ওই বংশে কিন্তু অনেক ব্যক্তির সেটা প্রিডিসপোজিং ফ্যাক্টর হিসাবে থেকেই যাচ্ছে, তো ওই ফ্যামিলিতে অন্য কারো সেটা হতে পারে। ফিগার একটা বলা হয়েছে জেনেটিক অ্যান্ড প্রিনেটাল কজেস। প্রিনেটাল পিরিয়ডে, আমরা জানি প্রিনেটাল কোন পিরিয়ডটাকে বলা হয়, গর্ভকালীন যে সময়টায়, সেই সময়টায় বিভিন্ন কারণে ব্যক্তির মধ্যে সিজোফ্রেনিকের সিমটমস যদি থাকে বা ওই কারণগুলো সিজোফ্রেনিক হওয়ার জন্য দায়ী হতে পারে। এন্ডোক্রাইন ফ্যাক্টর, আমাদের শরীরের বিভিন্ন ধরনের যে অন্তঃক্ষরা গ্রন্থি যেগুলো হরমোন সিক্রেশন করে, সেই কারণগুলোর জন্য সিজোফ্রেনিয়া হতে পারে। এগুলো যদি কোনো ধরনের অ্যাবনর্মালিটিস দেখা দেয় বা অ্যানোমালিস থাকে তখন কিন্তু সিজোফ্রেনিক হতে পারে। ডোপামিন হাইপোথিসিস, আপনারা জানেন যে এই যে ডোপামিন সিক্রেশন, এটা কিন্তু সিজোফ্রেনিয়ার অন্যতম একটা প্রধান কারণ। ব্রেন স্ট্রাকচার চেঞ্জ, দেখা গেছে যাদের সিজোফ্রেনিয়া আছে তাদের ব্রেন স্ট্রাকচার মানে মস্তিষ্কের যে গঠন সেটা অন্যান্য স্বাভাবিক মানুষের তুলনায় একটু ডিফারেন্ট পাওয়া গেছে। নিউরো ডেভেলপমেন্টাল মডেল, আসলে আমাদের পুরো শরীরটাই চলে যাচ্ছে বিভিন্ন অসংখ্য বা বিলিয়ন বিলিয়ন নিউরনের দ্বারা, তাই না? তো এই নিউরো ডেভেলপমেন্টাল কোনো যদি ইস্যুস থাকে বা অ্যাবনর্মালিটিস থাকে, দেন হচ্ছে সিজোফ্রেনিয়া হওয়ার একটা পসিবিলিটি থাকে। ভাইরাল অ্যান্ড ইমিউন ফ্যাক্টরস, দেখা গেল গর্ভকালীন সময়ে যদি কোনো ধরনের ভাইরাসজনিত সমস্যা আক্রান্ত হয় মা, দেন হচ্ছে সিজোফ্রেনিক হওয়ার একটা পসিবিলিটি থাকে। আর কিছু বায়োলজিক্যাল রিস্ক রয়েছে যেগুলো হচ্ছে যে সিজোফ্রেনিক পেশেন্টদের উপর গবেষণা করে দেখা গেছে যে যেসব শিশু
ও কম ওজন নিয়ে জন্মগ্রহণ করেছে তাদের মধ্যে সিজোফ্রেনিয়া হতে পারে, বা গর্ভকালীন সময়ে যে মায়ের ডায়াবেটিস থাকে, তারপরে পিতা মাতার বয়স মানে অধিক বয়সে যদি সন্তান হয় সেই সন্তানের সিজোফ্রেনিয়া হতে পারে। প্রসবের সময় অক্সিজেনের ঘাটতি, আমরা জানি যে অনেক সময় প্রসবজনিত কারণে বা মাথায় আঘাতজনিত কারণে বাচ্চা বা শিশুর হচ্ছে অক্সিজেন সরবরাহ বাধাপ্রাপ্ত হয় বা ঘাটতি দেখা যায়। তো সেই ঘাটতিজনিত কারণেও সিজোফ্রেনিয়া হতে পারে। এই যে ভাইরাস বা গর্ভকালীন সময় মস্তিষ্ক বিকাশে ক্ষতিকর কোনো প্রভাব ফেলে, যেমন আমরা জানি যে যদি রুবেলা ভাইরাসে আক্রান্ত হয় মা, দেন হচ্ছে এই ধরনের শিশুদের ক্ষেত্রে সিজোফ্রেনিয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এগুলো আমরা সিজোফ্রেনিকের কজেসগুলো আমরা দেখলাম, যে এর বাইরেও হয়তো আরও অন্যান্য কারণ থাকতে পারে যেগুলো হচ্ছে আনস্পেসিফাইড বা আনডিফারেন্সিয়েটেড। হ্যাঁ, তো এক্সটার্নাল ফ্যাক্টরস কিছু রয়েছে, আমরা ইন্টারনাল ফ্যাক্টরসগুলো দেখলাম। এক্সটার্নাল ফ্যাক্টরসগুলো বাহ্যিক উপাদান বা পরিবেশগত না কোনো উপাদান হয়তো সিজোফ্রেনিয়া ক্ষেত্রে কি করতে পারে, তাকে প্রভাবিত করতে পারে। এমনও হতে পারে যে ওই সিজোফ্রেনিকের কিছু সিমটমস তার মধ্যে রয়েছে, পরিবেশগত কারণে সেগুলো আরও রেইনফোর্সড হয়ে দেখা গেল ওই ব্যক্তি ফুললি একজন সিজোফ্রেনিক হতে পারে। তো এগুলো কি কি? পারিবারিক পরিবেশগত কারণ, যদি পারিবারিক পরিবেশ অনেক কমপ্লিকেটেড হয়, ব্রোকেন ফ্যামিলি হতে পারে, ঠিক আছে, বা বাবা মা যে কেউ একজন মারা যেতে পারে, বা অন্য পারিবারিক যেসব কারণ আছে সেগুলো থেকেও সিজোফ্রেনিয়া কি হতে পারে, তার মধ্যে ডেভেলপ করতে পারে। এই যে পারিবারিক পরিবেশগত কারণের মধ্যে রয়েছে পিতামাতার স্নেহ প্রীতি থেকে বঞ্চনা, বাচ্চা যদি প্রচণ্ড আকারের মানসিকভাবে অ্যাবিউজ বা ফিজিক্যাল অ্যাবিউজ বা কি কোনো ধরনের স্নেহ প্রীতিপূর্ণ কোনো পরিবেশ না থাকে, দেন হচ্ছে তার মধ্যে সিজোফ্রেনিয়া ডেভেলপ হতে পারে। মাতা পিতার পারস্পরিক সম্পর্ক, দায়ী পরিবারের কৃত্রিম অন্তরঙ্গতা, একটা হচ্ছে ত্রুটিপূর্ণ যোগাযোগ। ত্রুটিপূর্ণ যোগাযোগও সিজোফ্রেনিককে ডেভেলপ করতে সাহায্য করতে পারে। তবে যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ত্রুটিপূর্ণ শিক্ষণ। অনেক ত্রুটিপূর্ণ শিক্ষণের কারণেও সিজোফ্রেনিয়া হতে পারে। অতিরিক্ত আত্মপ্রতিরক্ষা কৌশলের ব্যবহার, আমরা জানি যে এটাকে বলা হয় ডিফেন্স মেকানিজম। আমাদের যে উদ্বেগগুলো যেগুলো অবদমিত রয়েছে সেগুলো আমরা কন্ট্রোল করার জন্য কি করি, অনেক সময় সেলফ ডিফেন্স মেকানিজম ব্যবহার করি। তো এগুলো একসময় এত বেশি ব্যবহার করা হয় যে সেটাকে সিজোফ্রেনিয়াকে প্রভাবিত করে বা সিজোফ্রেনিয়া ডেভেলপ করতে সাহায্য করে। শৈশবকালীন ঘাতমূলক অভিজ্ঞতা বা খুবই খারাপ ট্রমা হয়ে গেছে তার মধ্যে, সেগুলো ট্রমাগুলো কি করতে পারে ব্যক্তিকে সিজোফ্রেনিয়া ডেভেলপমেন্টে প্ররোচিত করতে পারে। অতিরিক্ত পীড়ন ও মানসিক, এই যে অতিরিক্ত স্ট্রেস, খুব বেশি স্ট্রেস থাকলেও বা মানসিকভাবে ব্যক্তি যদি খুবই অস্বাভাবিক অবস্থায় থাকে, দেন হচ্ছে সিজোফ্রেনিয়া হতে পারে। এগুলো হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টর বা আমরা বাহ্যিক উপাদান হিসেবে বলে থাকি, বা এগুলো সাইকোসোশ্যাল কজেস বলা হয়। তো আমরা কখন একজন ব্যক্তিকে সিজোফ্রেনিক বলবো? ডায়াগনস্টিক যে ক্রাইটেরিয়াগুলো কি কি আমরা দেখেছি যে DSM-4 বা 5 যেটাই বলি না কেন, সেখানে কয়েকটি ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে, যে এই ক্রাইটেরিয়াগুলো থাকলেই আমরা একজন ব্যক্তিকে সিজোফ্রেনিক হিসাবে বলতে পারবো বা সিজোফ্রেনিয়া ডায়াগনোসিস করতে পারবো। তো প্রথমটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ সিমটমস, যে কিছু বৈশিষ্ট্য রয়েছে সিমটমসগুলো, যে এই বৈশিষ্ট্যগুলো থাকলে আমরা তাকে সিজোফ্রেনিক বলতে পারবো। তার মধ্যে কি ডিলিউশনস, হ্যালুসিনেশনস, আমি প্রথমেই বলেছি ডিলিউশন, হ্যালুসিনেশন ওইসব সিজোফ্রেনিক পেশেন্টদের মধ্যে থাকবেই। ডিসঅর্গানাইজড স্পিচ, কথাবার্তায় অসংলগ্নতা, কথাবার্তায় কোনো কোনটার পরে কোন কথা হবে বা কিভাবে কথাগুলো বলবে সেগুলোর কোনো অর্গানাইজেশন বা সাজানো থাকবে না। তার মধ্যে ক্যাটাটনিক বিহেভিয়ার থাকবে।
ক্যাটাটনিক বিহেভিয়ার যেগুলো আমরা বলেছি শারীরিকভাবে সে প্রকাশ করে। একটা হচ্ছে নেগেটিভ সিমটমস, মানে যে বৈশিষ্ট্যগুলো তার মধ্যে থেকে কী হয়, হারিয়ে যায়। যেমন সোশ্যাল উইথড্রল, সে হলো সামাজিক কোনো কাজে অংশগ্রহণ করবে না, কনভারসেশনে অংশগ্রহণ করবে না, তো বা সোশ্যালাইজেশনের কোনো অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করবে না, এগুলো হলো নেগেটিভ সিমটমস। এইগুলো তার মধ্যে অবশ্যই থাকতে হবে। দ্বিতীয় যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে সোশ্যাল এবং অকুপেশনাল ডিসফাংশন। আমরা জানি যে সিজোফ্রেনিক পেশেন্টরা হচ্ছে টোটালি সামাজিকভাবে বা সে যে ক্রিয়াগত যেসব কাজ বা ফাংশন রয়েছে সেগুলো থেকে সে সম্পূর্ণ কি থাকে, সেগুলো থেকে সে দূরে থাকে, মানে সেগুলো যথাযথভাবে সে করতে পারে না, অক্ষম। সেগুলো হচ্ছে সোশ্যাল অকুপেশনাল ডিসফাংশন। যেমন সময়ের গুরুত্ব একটি অংশে বিদ্যমান থাকবে, কাজ, সামাজিক সম্পর্ক বা রোগ সূত্রপাতের আগের নিজের প্রতি সে কি যত্নশীল হবে না, শৈশব বা কৈশোর বা বয়ঃপ্রাপ্তিকালে কোনো প্রকার সামাজিক প্রত্যাশার মাত্রা হয়তো বেশি ছিল বা শিক্ষাগত যোগ্যতার মাত্রা বেশি বা পেশাগতভাবে অনেকের প্রত্যাশার মাত্রা অনেক বেশি ছিল, সেটা অর্জন করতে সে ব্যর্থ হয়েছে। এই ধরনের ডিসফাংশন তার মধ্যে থাকতে হবে। আর সবার শেষেরটাকে বলা হয়েছে ডিউরেশন, যে এইগুলো এই যে সিমটমসগুলো আমরা দেখলাম, এই সমস্যাগুলো অ্যাটলিস্ট তার মধ্যে 6 মাস থাকতে হবে টানা, মানে গ্যাপ দিয়ে না, একাধারে 6 মাস থাকতে হবে এবং অন্তত 1 মাস যাবৎ 1 নংয়ের বৈশিষ্ট্য, এই যে এই ক্যারেক্টারিস্টিক্স অফ সিমটমস, এই বৈশিষ্ট্যগুলো কমপক্ষে 1 মাস থাকতে হবে, বা 1 মাস তার মধ্যে ডিলিউশন, হ্যালুসিনেশন বা ডিসঅর্গানাইজড স্পিচ, ক্যাটাটনিক বিহেভিয়ার, নেগেটিভ সিমটমস, এগুলো কমপক্ষে 1 মাস থাকতে হবে। এগুলো যদি থাকে দেন আমরা তাকে ডায়াগনোসিস কি করব, যে তিনি একজন সিজোফ্রেনিক পেশেন্ট। তো আমরা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া দেখলাম, এবার আমরা ট্রিটমেন্টে চলে যাব, যে সিজোফ্রেনিয়ার ট্রিটমেন্ট আসলে কিভাবে করে। এটা আমি বলি যে এটা হচ্ছে খুবই দীর্ঘস্থায়ী একটি প্রক্রিয়া, মানে আমার জ্বর হলো, একটা ওষুধ খেয়ে নিলাম, সেরে গেল, এরকম বিষয়টা না। এটার অনেক লেন্দি একটা ট্রিটমেন্ট প্রসিডিউরের মধ্যে তাকে যেতে হবে। প্রথমটাই হচ্ছে মেডিকেশন। আমি প্রথমে বলেছি যে সিজোফ্রেনিয়া একটি সাইকোসিস রোগ, তো যেহেতু সাইকোসিস বা সিভিয়ার, এটার জন্য কিন্তু মেডিকেশন অবশ্যই লাগবে, ঠিক আছে। অ্যান্টিসাইকোটিক ড্রাগ, ব্যক্তি যেহেতু অস্থির থাকে বা তার সব কিছুতে ডিসঅর্গানাইজড একটা প্যাটার্ন থাকে, এই জন্য তাকে রিল্যাক্স করার জন্য বা তাকে একটু সুস্থ স্বাভাবিক রাখার জন্য বা ঘুমানোর জন্য তাকে অ্যান্টিসাইকোটিক ড্রাগ দিতে হয়। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে সাইকোথেরাপি, বা আমরা এটার নাম আছে টক থেরাপি। এই সাইকোথেরাপি এসব ব্যক্তির ক্ষেত্রে সিজোফ্রেনিয়ার যে মাত্রা সেটা কমাতে সাহায্য করে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এইসব পেশেন্টদের কিন্তু রিহ্যাবিলিটেশনের দরকার হয়, পুনর্বাসনের দরকার হয়, যেখানে তাকে কি করতে বলা হয়, চাপ নিয়ন্ত্রণ। যেহেতু তার একটা স্ট্রেসফুল সিচুয়েশনে থাকে, আমরা কি করি, এবং এই চাপটা কিন্তু তাকে তার এই যে সিভিয়ারিটি, লেভেল অফ সিভিয়ারিটি অফ সিজোফ্রেনিয়া, এটাকে অনেকটা কি করে বাড়িয়ে দেয়। এই জন্য সে চাপটাকে কিভাবে নিয়ন্ত্রণ করবে, স্ট্রেস কন্ট্রোল বা ম্যানেজমেন্ট, সেটাই শেখানো হয়। তাকে প্রচুর ঘুমাতে দেওয়া হয়, কমপক্ষে 8 ঘন্টা, কারণ এসব পেশেন্ট যারা, তাদের ঘুম না হলে কিন্তু তাদের সিজোফ্রেনিয়ার যেসব বৈশিষ্ট্য সেগুলো আরও বেড়ে যায়। আপনি জানেন যে সিজোফ্রেনিয়া পেশেন্টদের কিন্তু কি হয়, হ্যালুসিনেশন হয়। তো হ্যালুসিনেশন অন্যতম একটা কারণ হচ্ছে সে যদি ড্রাগ নেয়, ড্রাগ যারা মাতাল ব্যক্তি তারা কি করে, তাদের কিন্তু প্রচুর হ্যালুসিনেশন হয়। তো এইটা তাদেরকে পরিহার করতে বলা হয় বা পরিহার করানো শেখানো হয়। অনেক সময় নিয়মিত ব্যায়াম হচ্ছে তাদেরকে সিজোফ্রেনিয়ার একটা চিকিৎসা হিসাবে ধরা হয়, এবং নিজেকে ভালোভাবে অনুপ্রাণিত করা, সাপোর্ট দেওয়া, এটা করা হয়। একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কমিউনিটির সাথে এঙ্গেজ করতে হবে। আপনি হয়তো সিজোফ্রেনিক পেশেন্ট, সে ওষুধ খাচ্ছে, সবই খাচ্ছে, বাট তার কমিউনিটি বা তার সোসাইটি সাপোর্টিভ না। সে হয়তো বাসা থেকে বের হলে তাকে নিয়ে মানুষ হাসাহাসি করে, বুলিং করে,
সেই বিষয়গুলো কিন্তু তাকে কি করে আরও ট্রিগার করে তার যে সিমটমসগুলোকে রয়েছে। এই জন্য আমাদের কমিউনিটি সবাইকে তার জন্য একটা সুইটেবল পরিবেশ নিশ্চিত করার জন্য এঙ্গেজ করতে হবে। রেসিডেন্সিয়াল সাপোর্ট সার্ভিসেস ফর সিজোফ্রেনিয়া, এটা হচ্ছে এই ধরনের পেশেন্টদের কিন্তু কি হয়, যেহেতু তার সেলফ কন্ট্রোল থাকে না, যেমন বাথরুম, খাওয়া দাওয়া, চিন্তা ভাবনা, কোনো কিছুতেই সেলফ কন্ট্রোল থাকে না, এই জন্য এদের অনেক সময় কিন্তু 24 আওয়ার্স সাপোর্ট সার্ভিসের দরকার হয়। যেটা হয়তো কি করা হয়, সে রেসিডেন্সিয়ালে থাকলে সেখানে যারা স্টাফ থাকে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়, ফ্যামিলিতে থাকলে ফ্যামিলি মেম্বারদেরকেও ট্রেনিং দেওয়া হয় যেন তাকে তারা পজিটিভলি সাপোর্ট দিতে পারে। তো এই বিষয়গুলো হচ্ছে আমাদের সিজোফ্রেনিয়ার চিকিৎসা পদ্ধতি। যেহেতু খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস এবং এখান থেকে প্রশ্ন অনেকটা নিশ্চিত যে হবেই, এই বিষয়গুলো আপনারা একটু গুরুত্ব দিয়ে দেখবেন। তো আমরা একটা মডেল কোশ্চেন দেখেছি যে আসলে কোন ধরনের প্রশ্ন আসতে পারে, সিজোফ্রেনিয়ার কোন টাইপ সব থেকে বেশি দেখা যায়। সিজোফ্রেনিয়া আমরা DSM-4-এ 5টা টাইপ দেখেছি, তার মধ্যে সব থেকে বেশি দেখা যায় সেটাকে বলা হয় প্যারানয়েড। ঠিক আছে, সিজোফ্রেনিয়া নির্ণয় করতে গেলে এর বৈশিষ্ট্যগুলো কতদিন থাকতে হবে, যে ডায়াগনোসিস অফ সিজোফ্রেনিয়া, ওখানে কিন্তু একটা কন্ডিশন রয়েছে যে তার বৈশিষ্ট্যগুলো কমপক্ষে একটানা 6 মাস থাকতে হবে। সিজোফ্রেনিয়া কোন ধরনের হ্যালুসিনেশন ও ডিলিউশন প্রকট থাকে, সিজোফ্রেনিয়ার কোন ধরনের হ্যালুসিনেশন এবং ডিলিউশন অবশ্যই থাকে, সেটাকে প্যারানয়েড বলা হয়। যারা প্যারানয়েড টাইপ সিজোফ্রেনিক তাদের মধ্যে হ্যালুসিনেশন এবং ডিলিউশন থাকবেই। নিচে সিজোফ্রেনিয়া কোন কারণটি অভ্যন্তরীণ উপাদান জনিত নয়, আমরা দেখেছি অভ্যন্তরীণ বা ইন্টারনাল যেসব ফ্যাক্টর রয়েছে তার মধ্যে জেনেটিক্স রয়েছে, তার ব্রেইন স্ট্রাকচার রয়েছে, বা ফ্যামিলি মেম্বারদের এই সমস্যাগুলো রয়েছে, এগুলো হচ্ছে ইন্টারনাল ফ্যাক্টর। এই যে পরিবেশগত বা এই ফ্যাক্টরটা হচ্ছে এক্সটার্নাল বা সাইকোসোশ্যাল ফ্যাক্টর, জন্য এটা অভ্যন্তরীণ উপাদান নয়। ওকে, সিজোফ্রেনিয়া আমরা শেষ করলাম। এখন আমরা যাব ট্রিটমেন্ট অফ বিহেভিয়ার ডিসঅর্ডার। এখানে আসলে অনেকগুলো পদ্ধতি এখন বিহেভিয়ার ডিসঅর্ডারে ইউজ করা হয়। তো যেহেতু মানসিক রোগগুলো কি, এগুলো জৈব, রাসায়নিক বা বায়োকেমিক্যাল বা সাইকোসোশ্যাল বা সোশিও কালচারাল বিভিন্ন সোর্স থেকে আসে, এজন্য কিন্তু বিভিন্ন টাইপের চিকিৎসার দরকার হয়। এবং যেহেতু প্রত্যেকটা পার্সনই হচ্ছে ইউনিক, এজন্য এদের এক একজনের চিকিৎসা প্যাটার্নও কিন্তু ইউনিক হয়ে থাকে, মানে ইন জেনারেল ট্রিটমেন্ট হয় না কখনোই। তো এই এক এক ধরনের যারা বায়োকেমিক্যাল ফ্যাক্টর যাদের রয়েছে তাদের জন্য এক ধরনের এক্সপার্ট দরকার হয়, আবার যাদের সাইকোসোশ্যাল বা সোশিও কালচারাল তাদের ধরনের আরেক ধরনের এক্সপার্টের প্রয়োজন হয়। তো মূলত এই চিকিৎসা পদ্ধতিগুলো মূলত কম্বাইন্ড হয়, গ্রুপ আকারে হয়। যেমন ওই গ্রুপে একজন সাইকিয়াট্রিস্ট থাকতে পারে, একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট থাকতে পারে, সোশ্যাল ওয়ার্কার থাকতে পারে, বা একজন মনোরোগ সম্পর্কে অভিজ্ঞ নার্সও লাগতে পারে। তবে অনেক সময় দেখা গেছে যে এই চিকিৎসা পদ্ধতিগুলো কিন্তু এককভাবেও করা হয়ে থাকে, এবং তবে অবশ্যই চিকিৎসা করার আগে কি করতে হবে, তাকে যথাযথভাবে অ্যাসেসমেন্ট করতে হবে, তার সমস্যাগুলোকে আগে আইডেন্টিফাই করতে হবে। এই বিষয়গুলো এই যে মানসিক বা আচরণগত চিকিৎসার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এখানে 3টা থেরাপি দেখব। প্রথমটা হচ্ছে সাইকোঅ্যানালাইটিক থিওরি। সাইকোঅ্যানালাইটিক থিওরিটা কার হচ্ছেন, একজন বিশ্ববিখ্যাত মনোবিজ্ঞানী বা মনোচিকিৎসক, উনি হচ্ছেন সিগমন্ড ফ্রয়েড কিন্তু এই সাইকোঅ্যানালাইটিক থেরাপিটা প্রথম প্রবর্তন করেন, এবং তিনি যে সাইকোঅ্যানালাইটিক থিওরিতে যে বিষয়টা নিয়ে কাজ করেন সেটা হচ্ছে যে আমাদের আনকনশাস মাইন্ড বা অবচেতন মন, তার মধ্যে হচ্ছে আমাদের যত ধরনের আচরণগত বা মানসিক অসুবিধার সৃষ্টি হয় সবগুলোই হচ্ছে এই যে আনকনশাস মাইন্ড থেকে বা অবচেতন মন থেকে, এবং এটার জন্য দায়ী মূলত আনকনশাস মোটিভ বা অবচেতন প্রেরণা দায়ী।
তো উনি যে স্ট্রাকচার অফ পার্সোনালিটি একটা থিওরি দিয়েছেন, সেখানে কিন্তু উনি তিনটা বিষয় কথা উল্লেখ করেছেন। একটা হচ্ছে ইড, একটা ইগো, একটা হচ্ছে সুপার ইগো। এগুলো কিন্তু কি প্রচণ্ড তাদের মধ্যে দাম্ভিক সম্পর্ক। ইড কি চায়, শুধু প্লিজার প্রিন্সিপালস খুঁজে, মানে সব কিছুতেই সে খেতে চায়, হাত দিতে চায়, বা যখন যেটা ইচ্ছা সে করতে চায়। ইগো কি করে, এই যে ইগো হচ্ছে মিডিয়েটর বা সেতু হিসেবে কাজ করে। সে চেষ্টা করে যে কোনটা আসলে বাস্তবসম্মত এবং কোনটা বাস্তবসম্মত না, সেভাবে একটা ব্যালেন্স করার চেষ্টা করে। তো এই যে দ্বন্দ্বগুলো, এগুলো কি, এটা অবদমিত হয়ে অবচেতন মনে আমাদের মধ্যে স্বাভাবিক নিয়মেই চলতে থাকে। প্রত্যেক ব্যক্তির মধ্যেই কিন্তু কি আছে, স্ট্রেস আছে, অ্যাংজাইটি আছে, ডিপ্রেশন আছে। তো এই যে ফ্রয়েডের মতে মানসিক রোগের মূল উৎস হচ্ছে মানুষের অবচেতন মন, আনকনশিয়াস মাইন্ড। তো ফ্রয়েডের চিকিৎসার মূল উদ্দেশ্য হচ্ছে রোগীর অবচেতন মনকে উদ্ঘাটন করা। এই যে সাইকোঅ্যানালাইসিস থিওরির মূল উদ্দেশ্যই হচ্ছে তার যে আনকনশিয়াস মাইন্ড, সেটাকে এক্সপ্লোর করা এবং তার রোগীর কাছে বিশ্লেষণ করা ও ব্যাখ্যা করা। এই যে আনকনশিয়াস মাইন্ডটাকে, সেটাকেই উনি এক্সপ্লোর করার চেষ্টা করেছেন এবং পরবর্তীতে সেটাকে অ্যানালাইসিস করতে চেয়েছেন এবং সেটাকে ব্যাখ্যা করতে চেয়েছেন রোগীর কাছে। এবং এভাবেই উনি এই চিকিৎসা পদ্ধতিটাকে চালিয়ে গেছেন বা অনেক দিন ধরেই সেটা প্র্যাকটিস করেছেন। তো এই যে সাইকোঅ্যানালাইসিসের মধ্যে কয়েকটা বিষয় রয়েছে, আমি একটু বলি সংক্ষেপে। সেটা হচ্ছে যে ওনার যে প্রথম যে মেথডটা রয়েছে, সেটার নাম হচ্ছে ফ্রি অ্যাসোসিয়েশন, বা আপনারা জানেন এটার বাংলা নাম হচ্ছে মুক্ত এটাকে বলা হয় মুক্ত অনুষঙ্গ বা ফ্রি অ্যাসোসিয়েশন। তো এই পদ্ধতিতে কি করা হয়, অবদমিত দ্বন্দ্বগুলোকে সচেতন মনে নিয়ে আসার জন্য অনেকগুলো কৌশল অবলম্বন করা হয়। কৌশলগুলো ছিল কি, এই পদ্ধতিতে রোগীকে একটি হেলানো চেয়ারে শোয়ানো হয় এবং তাকে প্রথমে কি করা হয়, রিল্যাক্স করা হয়। রিল্যাক্স করার পরে তাকে বলতে বলা হয় যে আপনি এখন কি চিন্তা করছেন বা আপনার মনে কি আসতেছে, সেই বিষয়গুলো আপনি আমার সাথে নির্দ্বিধায় নিঃসংকোচে আলাপ করতে পারেন। তবে তার আগে কিন্তু ওই ক্লায়েন্টকে নিশ্চয়তা দেওয়া হয় যে আপনি যা বলবেন সেটা আমার কাছে বা আমি এবং আপনি ছাড়া আর কেউ জানবে না, বিষয়গুলো সম্পূর্ণভাবে কনফিডেন্সিয়াল থাকবে। তো ব্যক্তি যখন সেগুলো বর্ণনা করে, সেটাকে নিয়েই এই ফ্রয়েড বা তার যে মনোসমীক্ষণ তত্ত্বে, সেই বর্ণনাগুলো নিয়েই পরবর্তীতে বিশ্লেষণ করা হয় এবং কি করা হয়, এই চিকিৎসক রোগীর ওই বিশ্লেষণ করেই কিন্তু চিকিৎসক রোগীর চিকিৎসা দিয়ে থাকেন। তো এই ফ্রি অ্যাসোসিয়েশন মেথডটাকে কি বলা হয়, ডেপথ সাইকোথেরাপিও বলা হয় বা গভীর স্তরীয় মনোচিকিৎসা বলা হয়। এরপরে একটা রয়েছে ড্রিম অ্যানালাইসিস, বা আপনারা জানেন যে ফ্রয়েডের একটা বিখ্যাত বইয়ে রয়েছে দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস বা স্বপ্ন বিশ্লেষণ। তো উনি বলেছেন যে আসলে কি হয়, মানুষ কখন স্বপ্ন দেখে, এই যে মানুষের অবদমিত যেসব আশা আকাঙ্ক্ষা রয়েছে আনকনশিয়াস মাইন্ডের, সেগুলোই কিন্তু একসময় স্বপ্ন আকারে প্রকাশ পায়। এই জন্যই মানুষ স্বপ্ন দেখে তার মতে। তো এগুলো যেহেতু অবচেতন স্তরে থাকে, এগুলো কখনোই সচেতন স্তরে আসে না। কিন্তু মানুষ যখন ঘুমায়, তখন এই সচেতন স্তর কি হয়, মানে একটু নিষ্ক্রিয় হয় বা শিথিল হয়ে যায়। ঠিক তখনই অবচেতন মন থেকে এই যে বিভিন্ন বিষয়গুলো মানুষ স্বপ্ন আকারে দেখে। তো এই যে বা সুপ্ত আকাঙ্ক্ষাগুলোকেই এই যে স্বপ্ন আকারে এগুলো যে প্রকাশ পাওয়ার চেষ্টা করে, এগুলোই হচ্ছে ফ্রয়েড ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, যেটাকে বলা হচ্ছেন যে ফ্রয়েডের স্বপ্ন ব্যাখ্যা বা ড্রিম ইন্টারপ্রিটেশন বলেছেন। তো এই অবাধ চিন্তাধারার মধ্যে কিছু কিছু স্বপ্ন সংশ্লিষ্ট উপাদানও ব্যক্ত হয়ে যায়, যেগুলো আনকনশিয়াস মাইন্ডে থাকে। এগুলাকে পর্যালোচনা করে এবং স্বপ্নের প্রযুক্ত কৌশলগুলোকে বিশ্লেষণ করে মনোসমীক্ষক স্বপ্নের প্রকৃত তাৎপর্য উদ্ঘাটন করেন এবং সেই অনুযায়ী তার চিকিৎসা দিয়ে থাকেন। এরপর হচ্ছে অ্যানালাইসিস অফ রেজিস্ট্যান্স।
তো এই যে একজন রোগীর সাথে কাজ করা অবস্থায় দেখা গেল রোগী অনেক সময় কি করে, এই চিকিৎসা প্রক্রিয়া বাধা দেওয়ার চেষ্টা করে। ঠিক আছে, বাধাগুলো কিভাবে দেয়, যেমন স্বপ্ন বিশ্লেষণ চলাকালে বা একটা রোগী হয়তো একজন তার স্বপ্ন ব্যাখ্যা করতেছে, এই সময় হঠাৎ করে সে প্রসঙ্গ পরিবর্তন করতে পারে, কোনো প্রসঙ্গকে অবাস্তব বা তাৎপর্যহীন বলে এড়িয়ে যেতে পারে, কোনো কিছুই মনে আসছে না এরকমভাবে সে ইগনোর করতে পারে, এবং অনেক সময় কি করে রোগী চিকিৎসকের সাথে যে তার যে সাক্ষাৎকার রয়েছে সেটা সে ভুলে যায় বা ইচ্ছা করে ভুলে, বা সেখানে সে দেরি করে উপস্থিত হয়। তো এই যে বাধাটা আসে, এই বাধাটা কোথা থেকে আসে, কেন আসে, সেটা হচ্ছে ফ্রয়েড তার সাইকোঅ্যানালাইসিসে বের করার চেষ্টা করেছেন, এবং সেগুলো রোগীকে বিশ্লেষণ করে জানিয়ে সেটার প্রতি একটা চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছেন। সেটাকেই বলা হয়েছে অ্যানালাইসিস অফ রেজিস্ট্যান্স, অ্যানালাইসিস অফ ট্রান্সফারেন্স। আপনারা জানেন যে ট্রান্সফারেন্স বা কাউন্টার ট্রান্সফারেন্স নামে একটা বিষয় আছে। রোগী যখন সাইকোথেরাপিস্ট বা চিকিৎসকের কাছে যান, রোগী তার যে আশা আকাঙ্ক্ষা বা তার যাকে ভালো লাগে তাকে চিকিৎসকের সাথে বা থেরাপিস্টের সাথে মিলিয়ে ফেলেন, বা এক ধরনের তার প্রতি ভালো লাগা কাজ করে, সেটাকেই বলা হয়েছে ট্রান্সফারেন্স। ইন্টারপ্রিটেশন একটা সার্বিক প্রক্রিয়া, এই যে উপরের প্রসেসগুলোকে সঠিকভাবে ব্যাখ্যা করতে পারলেই সেটাকে বলা হয় ইন্টারপ্রিটেশন। তো একজন সাইকোথেরাপিস্ট বা মনোচিকিৎসক যদি দক্ষ হন তবেই তিনি এটা সঠিকভাবে করতে পারবেন। এই জন্য তার হয়তো প্রশিক্ষণ বা অনেক অভিজ্ঞতার প্রয়োজন হতে পারে। তো এই যে সাইকোঅ্যানালাইসিস, এটা কিন্তু আপনারা দেখেন যে যাদের হিস্টেরিয়া রয়েছে, হিস্টেরিয়া বা আপনারা জানেন যে হিস্টেরিয়া রোগ রয়েছে, তাদের জন্য, যাদের ওসিডি রয়েছে, অ্যাংজাইটি রয়েছে, ফোবিয়া রয়েছে, সেক্সুয়াল ডিফিকাল্টিস রয়েছে, এই সব রোগের ক্ষেত্রে কিন্তু এই সাইকোঅ্যানালাইসিস অনেক বেশি কার্যকর একটি পদ্ধতি। এরপরে দ্বিতীয় যে পদ্ধতিটা নিয়ে আলোচনা করবো আমরা, এটার নাম হচ্ছে ক্লায়েন্ট সেন্টার থেরাপি, বা এটার বাংলাটা একটু পিকুলিয়ার, সেটাকে বলা হয় মক্কেল কেন্দ্রিক চিকিৎসা পদ্ধতি। তো মক্কেলকে এখানে রোগীকে উনি পেশেন্ট বলতে রাজি ছিলেন না, উনি বলেছেন যে পেশেন্ট না, আমরা তাকে বলবো ক্লায়েন্ট। এবং এইটা করেছেন কে, 1939 সালে কার্ল রজার্স কিন্তু প্রথম এই চিকিৎসা পদ্ধতির প্রবর্তন করেন। তো এই থেরাপির মূল উদ্দেশ্য হচ্ছে এখানে ক্লায়েন্টকে বা রোগীকে একজন ব্যক্তি হিসেবে মনে করা হয়, এবং সেই অনুযায়ী তাকে গুরুত্ব দেওয়া বা মর্যাদা দেওয়া, সে যতই খারাপ হোক বা ভালো হোক তাকে সেইভাবে অ্যাকসেপ্ট করা বা প্রায়োরিটি দেওয়া এই থেরাপিতে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং যাতে করে ব্যক্তি বা রোগী সে কি করে অনেকটা মানে বিশ্বাস অর্জন করতে পারে, এবং তার ভিতরে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো সে সুন্দরভাবে বা জেনুইনলি সে প্রকাশ করার আস্থা পায়। তো এই পরিবেশ তৈরি করা হয় হচ্ছে ক্লায়েন্ট সেন্টার্ড থেরাপিতে। তো এই থেরাপিতে কি করা হয়, চিকিৎসক মক্কেলকে কোনো প্রকার নির্দেশ বা উপদেশ প্রদান করেন না, সেহেতু এই থেরাপিকে বলা হয় নন ডিরেক্টিভ থেরাপি বা নির্দেশবিহীন চিকিৎসা পদ্ধতি। ক্লায়েন্ট কিন্তু এখানে থেরাপিস্ট কিন্তু এখানে ক্লায়েন্টকে কোনো ধরনের নির্দেশ বা উপদেশ এইগুলো দেন না। এখানে বলা হয় যে তার মানসিক অসুবিধা বা আচরণগত পরিবর্তনের জন্য ক্লায়েন্টকেই প্রধান ভূমিকা পালন করতে হবে, এবং ক্লায়েন্টই সেটা সমাধান করতে পারবেন। সেটাই হচ্ছে ক্লায়েন্ট সেন্টার্ড থেরাপির মূল বিষয়। তো এখানে কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হয় না, যে ক্লায়েন্ট হয়তো একজন কি খুনিও হতে পারে, তো এখানে তাকে খুনটাকে প্রায়োরিটি দেওয়া হয় না, এখানে প্রায়োরিটি দেওয়া হয় কি ব্যক্তিটাকে। ঠিক আছে, এই পদ্ধতিতে চিকিৎসক মক্কেলকে একজন মর্যাদাবান ব্যক্তিরূপে স্বীকৃতি দেন, এবং মক্কেলের দোষ ত্রুটি থাকা সত্ত্বেও পরিপূর্ণভাবে তাকে অ্যাকসেপ্ট করেন বা গ্রহণ করেন। তো তিনটে বেসিক কন্ডিশন আছে ক্লায়েন্ট সেন্টার্ড থেরাপিতে।
প্রথমটা হচ্ছে এমপ্যাথি দেখানো। এমপ্যাথি আপনারা জানেন, সিম্প্যাথি এবং এমপ্যাথি দুইটাকে আমরা একসাথে গুলিয়ে ফেলি। তো এমপ্যাথিটা হচ্ছে ওই ব্যক্তির অবস্থান থেকে তার সমস্যাটাকে ফিল করা, ঠিক আছে, সেটাকেই বলা হয় এমপ্যাথি। এটার একটা সহজ উদাহরণ হচ্ছে যে আরেকজনের জুতো পায়ে দিয়ে নিজে হাঁটা, ঠিক আছে। তো আরেকজনের জুতো যদি আপনি পায়ে দেন, আপনি কিন্তু সে এই জুতো পরে কেমন ফিল করছে আপনিও সেই ফিলিংসটাই পাবেন সেটাকে। তো অবশ্যই এখানে কি করতে হবে, থেরাপিস্টকে অবশ্যই এমপ্যাথেটিক হতে হবে। এটাতে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অ্যাকসেপ্টেন্স। এখানে বলাই হয়েছে যে ক্লায়েন্ট আপনার একজন গুরুতর অপরাধীও হতে পারে, কিন্তু আপনি তাকে অ্যাকসেপ্ট করবেন। এটা হচ্ছে ক্লায়েন্ট সেন্টার থেরাপির একটা খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। একটা হচ্ছে জেনুইননেস। কোনো ধরনের কৃত্রিমতা বা কৃত্রিম পরিবেশ বা কৃত্রিম আশ্বাস এগুলো এখানে থাকে না। ক্লায়েন্ট যেন তার রিয়েল অভিব্যক্তি বা রিয়েল বিষয়গুলো উপস্থাপন করে, সেই জন্য এই জেনুইননেসটা এই ক্লায়েন্ট সেন্টার থেরাপির একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সর্বশেষে আমরা যাব বিহেভিয়ারাল থেরাপি বা আচরণগত যে চিকিৎসা পদ্ধতি রয়েছে, যা আমরা জানি যে আমাদের আচরণগুলো কি, পুরোটাই হচ্ছে লার্নড। আমরা হয়তো শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিখতে পারি, সমাজ থেকে শিখতে পারি, ফ্যামিলি থেকে শিখতে পারি, বা আমাদের যে পারিপার্শ্বিক অবস্থা আছে সেখান থেকেও শিখতে পারি। তো এখানে এই থেরাপির মূল বিষয় হচ্ছে যে শিক্ষণের নীতিসমূহ প্রয়োগ করে সরাসরি অস্বাভাবিক আচরণ অপসারণ করার প্রক্রিয়াকেই আচরণ চিকিৎসা পদ্ধতি বা বিহেভিয়ারাল থেরাপি বলা হয়। তো এটা এই বিহেভিয়ারাল থেরাপি প্রথম প্রবর্তন করেন কিন্তু কে? স্কিনার। এই যে রাশিয়ান মনোবিজ্ঞানী বেক্টারেভ এবং আমেরিকান মনোবিজ্ঞানী B.F. স্কিনার বিহেভিয়ারাল থেরাপি নিয়ে প্রথম কাজ করেন। তো এটা বেসিক্যালি হয়েছে প্যাভলভ। আমরা জানি যে প্যাভলভের ক্লাসিক্যাল কন্ডিশনিং এবং এক্সটিংশন, এই যে এক্সাম্পলগুলো রয়েছে সেগুলো প্রয়োগ করেই আমরা এই যে আচরণ চিকিৎসাটা প্রয়োগ করে থাকি। কীভাবে প্রয়োগ করে থাকি সেটা আমরা একটু পরেই দেখছি। আচরণ চিকিৎসা পদ্ধতিকে যান্ত্রিক বা মেকানিক্যাল পদ্ধতিও বলা হয়। এই যে বিহেভিয়ার থেরাপির মূল বিষয় হচ্ছে শিক্ষণের মাধ্যমে মানুষ আচরণ অর্জন করে, এবং যেহেতু শিক্ষণের মাধ্যমে সে একটা আচরণ অর্জন করেছে, সুতরাং যথাযথ শিক্ষণের মাধ্যমে আবার সেই আচরণটাকে কি করা, সংশোধন করা, বা সেটা যদি পরিবর্তন করার দরকার হয় সেটা করা। তো এই যে বিহেভিয়ার থেরাপিতে আমরা কোন ধরনের টেকনিকগুলো ইউজ করে থাকি সেটার একটু ছোট বিবরণ দিচ্ছি। সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে ক্লাসিক্যাল কন্ডিশনিং। আমরা কি ক্লাসিক্যাল কন্ডিশনিং পড়েছিলাম, বা চিরায়ত সাপেক্ষীকরণের মাধ্যমে কিন্তু কি হয়, একটি অসাপেক্ষ উদ্দীপক একসময় কিসের কাজ করে, সাপেক্ষ উদ্দীপকের কাজ করে। তো সেটার মাধ্যমে আমরা বিহেভিয়ার থেরাপি দিয়ে থাকি। অ্যাভারশন কন্ডিশনিং, অ্যাভারশন বা আমরা এখানে কি করি, পানিশমেন্ট দিয়ে থাকি, বা যে বিহেভিয়ারটা করে সেটার সাথে আমরা একটা নেগেটিভ স্টিমুলাস যোগ করে দেখা গেল সেই বিহেভিয়ার করার প্রবণতাটাকে কমাই, সেটা একটা বিহেভিয়ার থেরাপি। এক্সটিংশন বা বিলুপ্তি ঘটাই। বিলুপ্তি ঘটাই কি, যখন একটা আচরণকে আমরা আচরণ কমানোর জন্য তাকে আমরা নির্দিষ্ট পরিমাণ কি দেই না, রেইনফোর্সমেন্ট দেই না, বা তার যে সুবিধাটা সে পেত সেই সুবিধাটা আমরা কি করি, সরিয়ে নেই, তখন তাকে এক্সটিংশন বলে। অনেক গবেষণায় দেখা গেছে যে অনেক আচরণ কমানোর জন্য বেসিক্যালি এক্সটিংশনটা খুবই কার্যকরী। সিস্টেমেটিক ডিসেনসিটাইজেশন, কি করা হয়, একটা আচরণের প্রতি হয়তো ব্যক্তির আগ্রহ অনেক বেশি থাকে, বা একটা বিষয়ের প্রতি হয়তো একটা বাচ্চা বা শিশু দেখা গেল একটা জিনিসের প্রতি তার ভীতি কাজ করতেছে, তা আমার হচ্ছে এই ভীতিটা কি করার দরকার, দূর করার দরকার। তখন আমরা সিস্টেমেটিক ডিসেনসিটাইজেশনে করি কি, ওই ভীতিকর জিনিসটাকে তার কাছে বারবার এক্সপোজ করে সেটাকে আমরা দূর করি, সেটাকেই বলা হয় সিস্টেমেটিক ডিসেনসিটাইজেশন। অ্যাপ্লিকেশন অফ শিডিউল অফ রেইনফোর্সমেন্ট, বিহেভিয়ার থেরাপিতে
খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে এই যে শিডিউল অফ রেইনফোর্সমেন্ট ব্যবহার করা। আমরা একটা পজিটিভ আচরণকে কি করব, অবশ্যই বাড়াবো। সেই আচরণটাকে বাড়ানোর জন্য আমরা কি করব, তাকে পজিটিভলি রেইনফোর্স করব। আবার একটা আচরণ কি করার দরকার, আমার কমানোর দরকার, তাই না? তখন আমি কি করব, সেটাতে আমি নেগেটিভ রেইনফোর্সমেন্ট ইউজ করব। তো এই অ্যাপ্লিকেশন অফ শিডিউল অফ রেইনফোর্সমেন্ট ব্যবহার হচ্ছে বিহেভিয়ার থেরাপিতে মনে হয় সব থেকে বেশি গুরুত্বপূর্ণ একটা টেকনিক। রেসপন্স শেপিং। শেপিং কি করা, একটা বড় একটা বিষয়, হয়তো একজন শিশু বা একটা ভালো আচরণ কিভাবে করতে হয় সেটা একজন শিশু হয়তো একদিনে নাও পারতে পারে বা একসাথে নাও পারতে পারে। এজন্য আমরা করি কি, একটা টাস্ককে দেখা গেল ছোট ছোট ভাগে বিভক্ত করে সেটাকে সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন বা একটা ছোট অংশ সে যদি করতে পারে তাকে আমরা রেইনফোর্স দিয়ে কি করি, পরের স্টেপে নিয়ে যাই। পরের স্টেপ থেকে সে যদি করতে পারে সেখানে আমরা রেইনফোর্সমেন্ট দিয়ে আবার তার নেক্সট স্টেপে নিয়ে দিয়ে আমরা সেই আচরণটা তার মধ্যে ডেভেলপ করি, সেটাকেই বলা হয় শেপিং। মডেলিং। আমরা জানি যে শিক্ষণের একটা খুবই গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে মডেলিং। আমরা কিন্তু আরেকজনকে দেখে দেখে অনেক কিছুই শিখি। তো সেটা হয়তো একটা পজিটিভ বিহেভিয়ার ডেভেলপ করার জন্য আমরা মডেল হিসেবে তার সামনে সেটা উপস্থাপন করতে পারি। বাচ্চা প্রচুর মিথ্যা কথা বলে, এখন আমি অ্যাজ এ মডেল হিসেবে তার সামনে সবসময় সত্য কথা বলি, সেখানে কিন্তু তার মিথ্যা বলার প্রবণতা কি হয়ে যাবে, অনেক কমে যাবে। টোকেন ইকোনমি। বাচ্চাকে বিভিন্ন ধরনের টোকেন দিয়েও কিন্তু আমরা তার আচরণের পরিবর্তন করতে পারি। হতে পারে টোকেন, সেটা প্রাইমারি টোকেন হতে পারে, সেকেন্ডারি টোকেন হতে পারে। সেকেন্ডারি যেমন তাকে আমরা স্টার দিয়ে বা গিফট দিয়ে বা অনেক সময় টাকাও টোকেন ইকোনমি হিসেবে ব্যবহার করা হয়, যেটা হচ্ছে আচরণ পরিবর্তনে অনেক হেল্পফুল। এটাও একটা বিহেভিয়ার থেরাপি। আমরা পানিশমেন্ট ইউজ করি, নেগেটিভ অথবা পজিটিভ পানিশমেন্ট ইউজ করেও কিন্তু আমরা অনেক সময় আচরণ সংশোধন করে থাকি। জেনারেলাইজেশনটা কি, হয়তো এক পরিবেশে আমরা যে আচরণটা তাকে শিখিয়েলাম বা যে পরিবেশে একটা ভালো আচরণ হিসেবে তাকে যে শিক্ষাটা দিলাম, সেই শিক্ষাটা যদি তাকে বিভিন্ন সিচুয়েশনে বা বিভিন্ন পরিস্থিতিতে আমরা তাকে শেখাতে পারি, তখন তাকে বলা হয় জেনারেলাইজেশন বা সাধারণীকরণ। আর এটা হচ্ছে মেইনটেনেন্স। সে তার একটা ভালো আচরণ যে ধরে রাখার শিক্ষা, সেটাকেই বলা হয় মেইনটেনেন্স। যেমন শিশু যদি শিখে যে কারো সামনে মিথ্যা কথা বলা যাবে না, সেটা হয়তো আমি তাকে পরিবারে বললাম, বাট সেই জিনিসটাই সে যদি স্কুলে বা বাজারে বা অন্য কোথাও ফ্রেন্ড সার্কেলে ধরে রাখতে পারে, তখন সেটাকে আমরা বলি মেইনটেনেন্স বা রক্ষণাবেক্ষণ। বিহেভিয়ার প্র্যাকটিস। একটা ভালো আচরণ বা আচরণ সংশোধনের জন্য তাকে কিন্তু একটা বিষয় কি করতে হয়, বারবার শেখাতে হয়। এই শেখাতে শেখাতে একসময় সেটা তার মধ্যে কি হয়ে যায়, সে অভ্যস্ত হয়ে যায় এবং তার আচরণ ভালো আচরণটা ডেভেলপ করে। এনভায়রনমেন্টাল প্ল্যানিং। হয়তো অনেক পরিবেশ আছে যেটা হয়তো তাকে কি খারাপ আচরণের জন্য তাকে সাহায্য করে, তো সেটাকে সেই পরিবেশটাকে যদি আমি চেঞ্জ করি ভালো আচরণ বা ভালো ব্যবহার শেখানোর জন্য, তখন সেটাকে বলা হয় এনভায়রনমেন্টাল প্ল্যানিং। এবং এটাও কিন্তু বিহেভিয়ার মডিফিকেশন বা বিহেভিয়ার চেঞ্জের ক্ষেত্রে হেল্প করে। এটাও একটা বিহেভিয়ার থেরাপি। ইমপ্লোসিভ থেরাপি, সেটা যেমন আমরা একটা দেখেছি সিস্টেমেটিক ডিসেন্সিটাইজেশন, সেখানে আমরা করি কি, আস্তে আস্তে তার মাত্রাটা বাড়ানো হয়। বাট ইমপ্লোসিভ থেরাপিতে করা হয় কি, একেবারেই সর্বোচ্চ মাত্রাটা তাকে দেওয়া হয় এবং সেখান থেকে কমানো হয়। এটা একটা বিহেভিয়ার থেরাপি। অ্যাসারশন ট্রেনিং, এটার বাংলা হচ্ছে স্বপ্রতিষ্ঠা প্রশিক্ষণ। যেমন আমরা অনেকেই আছি যে আরেকজন হয়তো আমাকে খারাপ মনে করবে, সেজন্য সেখানে উচিত কথা বলা বা যেটা সত্য সেটা অনেক সময় প্রকাশ করতে ভয় পাই, কিন্তু সেটা কি প্রকাশ করাটা জরুরি না। সেই ট্রেনিংটা তাকে ধাপে ধাপে দিয়ে সেই আচরণটা তার মধ্যে ডেভেলপ করা, বা এই যে শাইনেস বা কনফিডেন্স বাড়ানোর জন্য এই অ্যাসারশন ট্রেনিং করে আমরা বিহেভিয়ার থেরাপি হিসেবে এটাকে কাজ করে। একটা বায়োফিডব্যাক ট্রেনিং। বায়োফিডব্যাক ট্রেনিং হচ্ছে আমরা তাকে দিয়ে থাকি যে সে
যে অ্যাক্টিভিটিসগুলো করে সবগুলোর একটা ফিডব্যাক হিসেবে আসে, সেটাকে কিভাবে সে ম্যানেজ করবে বা ফিডব্যাকটাকে পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে, সেই ফিডব্যাকটাকে কিভাবে সে মোকাবেলা করবে সেই ট্রেনিংটা দিয়েও আমরা বিহেভিয়ার কি করি চেঞ্জ করি, বা সেটা একটা বিহেভিয়ার থেরাপি হিসেবে কাজ করে। তো এগুলো হচ্ছে আমাদের বিহেভিয়ার থেরাপি টেকনিক। এর বাইরেও হয়তো আরও অনেকগুলো টেকনিক আমরা ইউজ করে থাকি, যেমন ডিটিটি আছে, ডিসক্রিট ট্রায়াল ট্রেনিং হতে পারে, সেটা ন্যাচারালিস্টিক ট্রেনিং হতে পারে, সবগুলোই হচ্ছে বিহেভিয়ার থেরাপিতে ব্যবহার করা হয়। তো আপনাদের জন্য এখানে কয়েকটা কোশ্চিন রয়েছে। কোশ্চিনগুলো হচ্ছে মনোসমীক্ষণ তত্ত্বের জনককে। মনোসমীক্ষণ বা এটাকে বলা হয় সাইকো অ্যানালাইসিস, এটা আমরা মোটামুটি সবাই জানি যে সিগমন্ড ফ্রয়েড মনোসমীক্ষণ তত্ত্বের জনক। মক্কেল কেন্দ্রিক চিকিৎসা কে প্রবর্তন করেন? মক্কেল কেন্দ্রিক বা ক্লায়েন্ট সেন্টারেড থেরাপি এটা করেছেন কার্ল রজার্স। কোন চিকিৎসা পদ্ধতিকে নির্দেশনাবিহীন চিকিৎসা পদ্ধতি বলা হয়? এখানে এই চিকিৎসা ব্যবস্থায় চিকিৎসক কোনো ধরনের নির্দেশনা প্রদান করে না, সেটা অবশ্যই মক্কেল কেন্দ্রিক চিকিৎসা পদ্ধতি। এখানে ব্যক্তি প্রধান ভূমিকা পালন করেন। শিক্ষণের মাধ্যমে চিকিৎসা পদ্ধতিকে কি বলে? আমরা বলেছি যে আমাদের আচরণ শিক্ষণলব্ধ জ্ঞান। তো এই আচরণ চিকিৎসাতে মূলত লার্নিংয়ের বেসিক থিওরিগুলো ব্যবহার করা হয়ে থাকে, যেমন ক্লাসিক্যাল কন্ডিশনিং, এক্সটিংশন, পানিশমেন্ট, এনফোর্সমেন্ট, এগুলোর মাধ্যমে আমরা আচরণ বা বিহেভিয়ার থেরাপি দিয়ে থাকি। তো আজকে আপনাদের সিলেবাসে লাস্ট ক্লাস ছিল, আমি এখানে রেফারেন্সগুলো দিয়েছি যে আপনারা এই বইগুলো ফলো করলে আপনাদের ম্যাক্সিমাম প্রশ্নের সমাধান আপনারা পাবেন বলে আমি আশাবাদী। কারণ এগুলো বই বেসিক্যালি আমাদের বাংলাদেশে ফলো করা হয়। তো অবশ্যই আপনারা এই বইগুলোই ফলো করবেন, এবং আপনারা যদি যথাযথভাবে ফলো করেন আমি নিশ্চিত যে আপনাদের যে পরীক্ষা আসন্ন 49তম বিশেষ যে বিসিএস রয়েছে শিক্ষা ক্যাডারের জন্য, আপনারা অনেকেই সফল হবেন। তো আজকে আমাদের শেষ ক্লাস ছিল। আপনাদের আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনাদের প্রস্তুতি আরও আপনারা সুন্দরভাবে নেন, ভালোভাবে দেন, ভালোভাবে পরীক্ষা দেন, বা আপনাদের যদি কোনো ফিডব্যাক থাকে সেগুলো অবশ্যই জানাবেন। তো সবাইকে অসংখ্য শুভকামনা জানিয়ে আজকে আমাদের শেষ ক্লাস এখানেই শেষ করছি। এতদিন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।